좋은 조합 그렇지. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমরা বোটানি শুরু করেছি। তো বোটানিতে আজকে এমন কিছু মজার বিষয় আছে যেগুলো তোমরা পড়তে তোমাদের কষ্ট হয়, জানতেও কষ্ট হয়, স্মরণ রাখা তো আরও টাফ। তো আজকের পুরো টপিকটাতে আমি অনেকগুলো টার্ম ব্যবহার করব। তো ক্লাসটা যদি ভালো করে করতে পারো তাহলে তোমাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, অন্তত শিখতে পারবা বোটানি কীভাবে পড়তে হয়। তার আগে বলে রাখি, আমি যে চ্যাপ্টারটা শুরু করছি শৈবাল ছত্রাক, এরপর আরেকটা চ্যাপ্টার আছে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এরপর আরেকটা চ্যাপ্টার আছে নগ্নবীজে আবৃতবীজী। এগুলো হচ্ছে খুব কাছাকাছি। তো একটা চ্যাপ্টার যদি তুমি মিস করে যাও তাহলে পরের চ্যাপ্টারগুলো বুঝতে পারবা না, বুঝতে অনেক কষ্ট হবে। সো এইটা হচ্ছে বেসিক বেজ, এখান থেকে ধীরে ধীরে শুরু করতে হয়। আমাদের বায়োলজিতে যে বইয়ের যে চ্যাপ্টারগুলো সাজানো আছে, ডেফিনেটলি এগুলোর একটা কারণ আছে, কেন একটার পর আরেকটা আসে, বোঝা গেল? কারণ একটাতে তুমি যখন পড়বা এমন কিছু জানবা যেটা পরের চ্যাপ্টারে গিয়ে কাজে লাগবে। তুমি যদি পরের চ্যাপ্টারটা পড়ো তাহলে এমন কিছু প্রশ্নের অবতারণা হবে যে এটা তুমি জানো না, তোমার আগের চ্যাপ্টারটা শুরু করার দরকার ছিল। তো যাই হোক, আমরা চ্যাপ্টার শুরু করব। তার আগে তোমরা একটু বলো যে তোমরা শুনতে পাচ্ছ কিনা। আজকে কি ক্যামেরা স্ট্যান্ড সামনে চলে আসছে, এখন আর পেছনের উপায় নাই, উল্টাপাল্টা করে ফেলবা। শাকিব খান শুনতে পাচ্ছে, ফাহাদ ফরিদ ডাবল এফ শুনতে পাচ্ছে। ওকে, তো তোমরা যারা বোটানি পড়তে তোমাদের খুব কষ্ট হয়, তোমরা একটু কমেন্টে বলো যে বোটানি চ্যাপ্টারটা একটু কঠিন লাগে, মনে রাখা খুব টাফ হয়ে যায়। যারা ফার্স্ট ইয়ার তারা তো জানো না, নিউ ফার্স্ট ইয়ার।
তারা আসলে ধারণাও করতে পারছো না যে তোমাদের সামনে আবুল হাসান স্যারের বইটা অপেক্ষা করছে, এটা আসলে কি জিনিস। যারা নিউ সেকেন্ড ইয়ার আছে তারা একটু কমেন্ট করে বলো তো যে তোমাদের বোটানিটা পড়তে স্মরণ রাখতে সহজ মনে হয় কিনা, একটু কমেন্টে জানাও, দেন আমি মতামত নিয়ে ক্লাস শুরু করব। লেখা আনক্লিয়ার হলেও সমস্যা নাই, এগুলো ক্লিয়ার হয়ে যাবে, আমি যখন আলোচনা করব লিখব। ভাস্কর কুমার দিয়ে জিজ্ঞেস করেছো ভাই এই চ্যাপ্টারটা শেষ করতে কয়দিন লাগবে। আমি এই ব্যাপারে কোনো অভিমত দিতে পারছি না। ভালো করে পড়াইতে যতদিন লাগবে ততদিনে, হতে পারে এটা 1 বছর লেগে যেতে পারে, হতে পারে এটা 4-5টা লেকচার হলেও শেষ হয়ে যেতে পারে, এখানে আমার কিছু বলার নেই। আর তোমরা যদি চাও যে একদিনে 2টা চ্যাপ্টার শেষ করতে, আমি তোমাদের 2টা চ্যাপ্টার শেষ করে দেবো একদিনে, তোমরা যদি চাও। প্রচুর সমস্যা হয় না, একদম আজাইরা, কিছু মনে থাকে না, বোটানি পড়তে ভালো লাগে না, মনে রাখা হার্ড। আপনার আইডির নাম থেকে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি। জুলজির তুলনায় মনে রাখতে একটু কষ্ট হয়, সত্যিই মনে রাখা কঠিন। তার মানে তোমরা স্বীকার করে নিলা যে কঠিন। তো এখন তোমরা বলো যে তোমরা একদিনে একটা চ্যাপ্টারের অর্ধেক শেষ করতে চাও, নাকি একটা চ্যাপ্টার শেষ ভালো করে শেষ করতে, মনে রাখতে যতদিন লাগে আসলে ততদিন পড়ানো উচিত। কারণ তোমরা দেখছো যে আমি একটা চ্যাপ্টার পড়াইছি তোমাদের 10 দিন লেগে গেছে। মেডিকেল এডমিশনে আমি যাদেরকে পড়িয়েছি তাদের তো সময় অল্প, তারপরেও কিন্তু তাদের আমি 6 দিন লাগাইছি ওই চ্যাপ্টারটা নিতে। 2.5 ঘন্টা 3 ঘন্টা করে প্রত্যেকটা ক্লাস ছিল। তোমরা একটু বলো যে আপনি 1 মাসের পেমেন্ট নিচ্ছেন, অনেক স্টুডেন্ট পড়ছে, যথেষ্ট সময়, বেশি সময় নিচ্ছেন, তোমাদের কেমন মনে হয় কিনা। সুফি ভাই ক্যামেরাটা হালকা পেছনে নেওয়া যায় কিনা, ক্যামেরা নিতে গিয়ে আবার সব ফেলে দিয়েন না, খুব সাবধান। সাবাস। আচ্ছা, তোমাদের বলে রাখি যে এডমিশন পরীক্ষাটা যারা 3rd ইয়ারে আছো তাদের কেমন হবে আর আল্লাহ পাক জানে। যতদিন পর্যন্ত কোনো মন্ত্রণালয় সিদ্ধান্ত নিচ্ছে না, ইউনিভার্সিটি ও মেডিকেল কলেজগুলো সিদ্ধান্ত নিচ্ছে না, এই আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে এইচএসসি ফাইনালে ভালো করে এডমিশনে ভালো করা। তো এইচএসসি ফাইনালে ভালো করতে হলে যেটা করতে হবে, সময় কম লাগাতে হবে, তাহলে এখন সময় বেশি লাগাতে হবে। এখন যদি আমি বেশি সময় নিই তাহলে তোমাদের একটা সুবিধা হবে, তোমরা 1 বছরে 2টা-3টা করে চ্যাপ্টার শেষ করতে পারবা। এখন যদি পড়াই তোমাদের মনে থাকবে। আর আমি যদি দ্রুত পড়াই তোমাদের এত প্রশ্ন জমে যাবে, কিউবিন্সের প্রশ্নের কমেন্ট দেখে আমার নিজেরই ভয় লাগবে। তাহলে আমি আসলে বেশি সময় নিই না, কিংবা আমি আসলে ভাবছি না যে মাস বেশি হলে আমি পেমেন্ট বেশি পাবো, এমন কোনো ব্যাপার নাই। কারণ আমি খুব ভালো করেই জানি স্টুডেন্ট হবে, পেমেন্টও হবে, বাট আমার নিজেরও একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে, আমি তোমাদের সত্যিকারের মজাটা দিতে পারছি। বোটানি এমনিতেই তো রসকসীন, তো আমি যতটুকু চেষ্টা করবো যেন তোমরা পড়তে একটু মজা পাও। সফি ভাই এই দিকটা একটু বেশি চলে আসছে। ওকে ওকে ওকে, তাহলে আমরা শুরু করি আজকে শৈবাল থেকে। নেক্সট মান্থের ভর্তি কবে শুরু হবে এটা নিয়ে আমরা পরে কথা বলবো, এগুলো নিয়ে আমরা এখন কথা বলবো না। সুফি ভাই আজকে আমরা কি শুরু করব? শৈবাল, রাইট? তাহলে আমরা কিন্তু শৈবাল নিয়ে আজকে পড়াশোনা করব। প্রিয় স্টুডেন্ট, শৈবাল কি, উদ্ভিদ না প্রাণী? উদ্ভিদ, রাইট? তোমরা শুধু দেখবা আমি কি করতেছি বোর্ডের মধ্যে, তোমরা জাস্ট দেখবা। শৈবাল হচ্ছে উদ্ভিদ, উদ্ভিদ মানে হচ্ছে সবুজ, তাহলে শৈবাল হচ্ছে সবুজ উদ্ভিদ, রাইট?
তো সবুজ উদ্ভিদকে বলা হয় ফাইট বা ফাইকো। ওকে, কেন সবুজ উদ্ভিদ একটু ভালো করে খেয়াল করো। শৈবাল হচ্ছে আসলে শ্যাওলা। শ্যাওলা, যারা গ্রাম অঞ্চলে থাকো নিজেদের খেয়াল করে দেখবা যেখানে পানি আছে, তোমাদের যে কলপাড় আছে, পানি আছে, ওখানে একটু পানি জমলে ওখানে সবুজ সবুজ কিছু উদ্ভিদ জন্ম নেয়, এটা আস্তরণ, এটা হচ্ছে শ্যাওলা। শ্যাওলাটার ভালো নাম হচ্ছে শৈবাল। তাহলে আমরা সবুজ উদ্ভিদ লিখছি, আমরা ভুল লিখি নাই, ঠিক আছে? তাহলে ফাইট বা ফাইকো মানে কি? সবুজ উদ্ভিদ। ওকে, শেষ। তাহলে আমরা এইটা নিয়ে আজকে পড়বো, মানে জ্ঞান অর্জন করব, তার মানে হচ্ছে লগস, রাইট? তাহলে পুরো ব্যাপারটা হয়ে গেল আজকে ফাইকোলজি। ফাইকোলজি, বায়োলজি, ফিজিওলজি, এই টাইপের হচ্ছে ফাইকোলজি। তাহলে প্রশ্ন যদি কখনো করে হোয়াট ইজ ফাইকোলজি, লজি মানে হচ্ছে জ্ঞান, যেখানে জ্ঞান বা আলোচনা করা হয় কি নিয়ে? ফাইকো, সবুজ উদ্ভিদ নিয়ে। বাট ব্যাপারটা আসলে এত সহজ না, ব্যাপারটা একটু কঠিন, একটু ডিপ। সেটা হলো এই ফাইকো শব্দটা আসছে সমুদ্রের গাজা থেকে। সমুদ্রের আগাছা, সমুদ্রের আগাছা মানে হচ্ছে সি উইড। ক্লিয়ার? একটু ভালো করে খেয়াল করেন, সি উইড থেকে আসছে ফাইকো শব্দটা। তাহলে কখনো যে জিজ্ঞেস করে হোয়াট ইজ ফাইকোলজি, তাহলে মনে করবা যে সবুজ উদ্ভিদ নিয়ে আলোচনা। সবুজ মানে হচ্ছে শ্যাওলা, শ্যাওলা মানে হচ্ছে শৈবাল, শৈবাল নিয়ে জ্ঞান, ঠিক আছে? শেষ। বাট ফাইকোর সঠিক অর্থ হচ্ছে এটা একটা ফাইকো শব্দ থেকে আসছে। ফাইকোস মানে হচ্ছে সমুদ্রের আগাছা, সি উইড। উইড মানে আবার গাজা না। ওকে, শেষ। তাহলে আমরা আজকে ফাইকোলজি নিয়ে আলোচনা করব। তাহলে পরের শব্দটা দেখো ভালো করে, ফাইটো প্লাঙ্কটন। হোয়াট ইজ ফাইটো প্লাঙ্কটন? তোমরা কিন্তু আরো একটা শব্দ জানো, জু প্লাঙ্কটন। তোমরা জানো যে ফাইটো প্লাঙ্কটন এবং জু প্লাঙ্কটন ছোট ছোট মাছেদের খাবার, রাইট? জু মানে হচ্ছে জুলজি, জুলজি মানে হচ্ছে প্রাণী। তাহলে ফাইটো মানে কি? উদ্ভিদ বা সবুজ উদ্ভিদ বা শ্যাওলা। ক্লিয়ার? এই প্লাঙ্কটন শব্দটা কিন্তু সব জায়গায় ইউজ করা হয় না, মনে রাখবা। প্লাঙ্কটন, এই যে প্লেন আছে কিন্তু সামনে, তাহলে প্লেন মানে কি? যে ভেসে বেড়ায়, রাইট? বাতাসে ভেসে বেড়ায়। তোমরা তো জানোই যেখানে পানি সেখানেই শ্যাওলা, তাহলে এটা আসলে বাতাসে নয়, এটা পানিতে ভেসে বেড়াবে। তাহলে প্লাঙ্কটন মানে হচ্ছে যারা ভেসে বেড়ায়, উদ্দেশ্যহীনভাবে ভেসে বেড়ায়। কোথায়? পানিতে। তাহলে পানিতে ভেসে বেড়ায়, যদি সেটা প্রাণী হয় ছোট তাহলে জু প্লাঙ্কটন। পানিতে ভেসে বেড়ায় সেটা যদি ছোট হয় এবং উদ্ভিদ হয়, সেটার নাম হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। তাহলে মনে থাকবে এটা। হোয়াট ইজ ফাইটোপ্লাঙ্কটন? উদ্ভিদ, ছোট, প্লেন মানে ভেসে বেড়ায়। কোথায়? পানিতে। তাহলে পানিতে ভাসমান ছোট ছোট উদ্ভিদকে কি বলা হয়? ফাইটোপ্লাঙ্কটন। সুফি ভাই যদি বুঝতে পারে, তোমাদের তো আগেই বুঝে যাওয়ার কথা। তাহলে এবার চলে আসি আমরা। মাঝে মাঝে হয় না যে আমরা চাই বাবা মার ভেতরে থাকতে, আবার মাঝে মাঝে আমরা কি করি? আমাদের ভেতরে কাউকে রাখি, ঠিক না? সুফি ভাই একটু ভালো করে খেয়াল করেন তো। ইন মানে কি? ভেতরে, রাইট? উইদিন মানে কি? ভেতরে। তাহলে ইন থেকে শব্দটা আমরা এন বা অ্যান্ডো লিখতে পারি, রাইট? তাহলে অ্যান্ডো মানে কি? ভেতরে, রাইট? এই যে আমরা ঘরের ভেতরে আছি, তাহলে আমরা এখন কোথায় আছি? আমরা কি ধরনের মানুষ? অ্যান্ডো ঘর, মানে ঘরের ভেতরে থাকে মানুষ। ওকে, তাহলে অ্যান্ডো যোগ, এই যে দেখেন এখানে লেখা আছে অ্যান্ডো ফাইট। ফাইট, তাহলে আমি একটু মিশাই দিই এটা। তাহলে অ্যান্ডো ফাইট। ফাইট মানে তো জানোই তোমরা যে উদ্ভিদ, সবুজ উদ্ভিদ। এই উদ্ভিদটার নাম কি? শ্যাওলা বা শৈবাল। তাহলে যে সকল শৈবাল ভেতরে থাকে,
যে সকল শৈবাল ভেতরে থাকে তাদেরকে বলা হয় অ্যান্ডোফাইট শৈবাল। তোমাদের একটু প্রশ্ন করি, তোমরা কমেন্টের মধ্যে লিখবা, সেটা হলো শৈবাল উন্নত না অনুন্নত? সুবি ভাই, আম গাছ উন্নত, তাহলে শৈবাল অনুন্নত। যারা অনুন্নত তারা কি অনুন্নতের ভেতরে থাকতে চাবে না উন্নতদের ভেতরে থাকতে চাবে? উন্নতদের ভেতরে থাকতে চাবে। তাহলে কোনো একটা উন্নত উদ্ভিদের ভেতরে যদি কোনো শৈবাল থাকে তাকে আমরা কি বলবো? ভেতরে থাকা শৈবাল বা অ্যান্ডোফাইট। হোয়াট ইজ অ্যান্ডোফাইট? তাহলে উন্নত উদ্ভিদের শরীরের ভেতরে, শরীর মানে তো কোষ, কোষ মানে টিস্যু, রাইট? তাহলে উন্নত উদ্ভিদের টিস্যুর ভেতরে যদি কখনো শৈবাল থাকে তার নাম হচ্ছে অ্যান্ডোফাইট। প্রিয় স্টুডেন্ট, তোমরা কি সবাই বুঝতে পারছো? এবার দেখো, অ্যান্ডো কথাটা আমরা এবার চেঞ্জ করে ফেললাম, এপিফাইট। এপি মানে হচ্ছে বাইরে, হোয়াট ইজ এপিফাইট? অ্যান্ডো মানে ভেতরে হলে, এপি মানে এই যে আমাদের ত্বক আছে না, ত্বকটাকে বলা হয় ডার্মিস। যে ত্বকটা বাইরে থাকে এই জন্য এটার নাম হচ্ছে এপিডার্মিস, রাইট? তাহলে এপি মানে কি বাইরে। তাহলে যে কোনো উন্নত উদ্ভিদ বা যে কোনো কিছুর বাইরে যদি একটা শৈবাল থাকে তার নাম হচ্ছে এপিফাইট। ফাইট মানে কি? উদ্ভিদ। উদ্ভিদ মানে কি? সবুজ উদ্ভিদ। সবুজ মানে কি? শ্যাওলা। শ্যাওলা মানে কি? শৈবাল। তাহলে যে সকল শৈবাল উন্নত উদ্ভিদ, প্রাণী কিংবা যে কোনো কিছুর বাইরে থাকে তাদের নাম কি? এপিফাইট। তাহলে আজকে আমরা জানবো যে ফাইট মানে শুধু হচ্ছে শৈবাল, ফাইট মানে শৈবাল, ফাইটা মানে শৈবাল, ফাইকো মানে শৈবাল। ক্লিয়ার? শেষ। এবার একটু তোমাদের দেখাই। প্রিয় স্টুডেন্ট একটু দেখো, লিথো শব্দের অর্থ হচ্ছে স্টোন বা পাথর। তাহলে লিথোফাইট বা পাথর শৈবাল মানে কি? যে সকল শৈবাল পাথরের উপরে থাকে। এখন তোমাদের মনে হতে পারে যে কেন আমরা বারবার নতুন নতুন শব্দ শিখবো, কেন মনে রাখতে হবে? আমি তোমাদের দেখাই। কোলে, লিথিয়া, সিস। সুফি ভাই, অসিস মানে হচ্ছে প্রক্রিয়া, লিথো মানে কি? এই যে আবার দেখালাম স্টোন, ঠিক আছে? তাহলে স্টোন প্রক্রিয়া মানে পাথর তৈরির প্রক্রিয়া। এই কোলে মানে হচ্ছে পিত্তথলি। তাহলে কোলে, লিথিয়া, সিস মানে কি? পিত্তথলিতে পাথর তৈরি। তাহলে এই কোলে, লিথিয়াসিস হলেই কিন্তু আমরা পিত্তথলির পাথরটা অপারেশন করতে যাই। ডাক্তার কিন্তু কখনো বলে না স্টোন ইন গল ব্লাডার, ডাক্তার লেখে কোলে লিথিয়াসিস, আর বায়োলজির ভাষা এটা। তাহলে লিথো শব্দটা মানে যদি পাথর, মনে রাখো, পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। শেষ। এবার আমি আরেকটা শব্দ দেখিয়ে আমি ছোট্ট একটা ব্রেক দেব, সেটা হলো এপিফাইট, অ্যান্ডোফাইট। শেষ। সুফি ভাই, অনেক কাল আগে একটা বিশাল জাহাজ পানিতে ডুবে যায়। জাহাজটার নাম কি ছিল? টাইটানিক জাহাজ, রাইট? টাইটানিক জাহাজটা পানির উপরে ভেসে আছে না সমুদ্রের তলদেশে আছে? তলদেশে আছে। সমুদ্রের তলদেশে এই জাহাজটা আছে বলে আমরা এই জাহাজটাকে বলবো ব্যান্থিক শিপ। শিপ মানে জাহাজ। তাহলে কোনো কিছু যদি তলানিতে থাকে, কিসের তলানি? পানি না বালু? পানি। তাহলে মনে রাখবে এইভাবে, বিতে ব্যান্থিক, বিতে হচ্ছে বটম। কিসের বটম? পানির বটম। সমুদ্রের তলদেশ যদি হয়, পুকুরের তলদেশ হয়, পানির তলদেশ হয়, সেই জায়গায় যদি কোনো শৈবাল জন্মায়, বটমে যদি জন্মায়, তার নাম কি? বেন্থিক শৈবাল। এই প্রশ্নটা কিন্তু আসে খুব। বেন্থিক শৈবাল কাকে বলে? তোমাদের পরীক্ষায় আসে।
এখন কথা হচ্ছে, আমি তোমাদের প্রশ্ন করি, আমার কিন্তু টিফিনে এটা লেখা আছে, টিফিন বোটানিতে, তারপরে বলে রাখি, পানির তলদেশে যদি একটা শৈবাল জন্মায়, শৈবাল তো সবুজ, সবুজ মানে কি? ক্লোরোফিল আছে, ক্লোরোফিল আছে মানে কি? সূর্যের আলো লাগে। তাহলে একটা শৈবাল পানির নিচে আছে, পানির তলদেশে আছে, সে কি সূর্যের আলো সহজে পাবে? পাবে না। তাহলে যদি 2 কিলোমিটার পানির নিচে যদি আমরা শৈবাল খুঁজি, পাবো? সেখানে তো সূর্যের আলো যায় না। তাহলে বেন্থিক শৈবালগুলো অত পানির নিচে তৈরি হবে না। মোটামুটি 15 তলা পর্যন্ত, 15 তলা যে দৈর্ঘ্যটা হয়, এতটুকু নিচ পর্যন্ত সূর্যের আলো যায়। তাহলে পুকুরের তলদেশে এরা খুব সহজেই থাকতে পারে। আবার ঘোলা পুকুরে কিন্তু থাকবে না। পরিষ্কার পানি যদি হয়, তাহলে যত পরিষ্কার পানি তত নিচে থাকতে পারবে এরা। সূর্যের আলো পাওয়াটা হলো মুখ্য কথা, রাইট? তাহলে কত দূর পর্যন্ত যেতে পারে সূর্যের আলো? 15 তলা একটা বিল্ডিং এর সমান নিচ পর্যন্ত যেতে পারে। এটা জানতে হবে না, তবে জানলে ভালো লাগে। প্রিয় স্টুডেন্ট, সবাই বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে আমরা নেক্সট টপিকে যাব। তার আগে আমি তোমাদের সাথে হালকা কথাবার্তা বলবো। তোমাদের মনে যা চাই কমেন্টের মধ্যে বলো, আমি তোমাদের আনসার করবো 2 থেকে 3 মিনিটের জন্য। তাহলে বিতে বেন্থিক, বিতে বটম। কিসের বটম? পানির বটমে। তোমাদের একটা জিনিস বলে রাখি, এই শৈবাল মানে হচ্ছে ফাইট বা ফাইকো। ফাইকো মানে কি? সিউইড, সমুদ্রের আগাছা। এই শৈবাল থেকে কিন্তু আমরা আয়োডিন পাই। সমুদ্রের আগাছা হচ্ছে আয়োডিন সমৃদ্ধ। পুজো উপলক্ষে বোটানিতে ছাড় দেন। কি ছাড় চাও তোমরা? পুজো উপলক্ষে কি চাও? চাও বোটানিতে? ও পেমেন্টের কথা বলতেছে। যখন পুজো চলবে তখন ক্লাস চলবে না, পুজো শেষ ক্লাস শুরু। পুজোর তো ছুটি আছে, তাহলে যে সময় তোমাদের ছুটি, আমি পড়াচ্ছি না, ওই সময় কি তোমরা আমাকে পুজোর গিফট পাঠাবা সবাই? ভাইয়া কয় ঘন্টা পড়বো বায়োলজি? তুমি দিনে যদি 1.5 ঘন্টা আমার ক্লাস করো, তাহলে তুমি রুমে আধা ঘন্টা পড়বো বায়োলজি। তুমি যদি আমার ক্লাস লাইভে না থাকো, তাহলে তুমি দিনে 4 ঘন্টা করে পড়বো বায়োলজি। কারণ আমি এমন করে পড়াচ্ছি, আমার মনে হয় না এটার জন্য তোমাকে এক্সট্রা আরও সময় দিতে হবে। তোমার কাজ হচ্ছে জাস্ট রিডিং পড়া। এটা ক্লাস করো, রিডিং পড়ো, ক্লাস করো, রিডিং পড়ো। রিডিং পড়তে কতক্ষণ লাগে? 3-4 পৃষ্ঠাও যদি আমি পড়াই, 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা সময় দাও। মনে রাখবা, ফাইনাল পরীক্ষায় এবং এডমিশনে গিয়ে সব থেকে বেশি যন্ত্রণা করবে এই বায়োলজি। তাহলে তোমরা ভাগ্যবান যারা কোর্সে আসো। ভাইয়া বায়োলজির ডিকশনারিটা কবে পাবো? আমি যদি আজকে ক্লাস নেওয়া বন্ধ করি, 1 মাসের মধ্যে তোমাদের হাতে ডিকশনারিটা পৌঁছে দিতে পারবো। ক্যারোটিনয়েড বলতে কি বোঝায়? ক্যারোটিন আসে ক্যারট থেকে। ক্যারট মানে হচ্ছে গাজর, গাজর মানে হচ্ছে গাজরের যে রংটা আছে না, কমলা বর্ণ, কমলা বর্ণের মতো যে রঙগুলা, এদেরকে বলা ক্যারোটিনয়েড। সময় পেলে আমরা পাবো। এই চ্যাপ্টার তো পড়ানোই হয় নাই। ভাইয়া আপনি রংপুর মেডিকেলের কিসের ডক্টর? আমি রংপুর মেডিকেলে এখন নাই, আমি এখন ঢাকায় আছি। রংপুর মেডিকেলে পড়া শেষ আমার, আজ থেকে 3 বছর আগে পড়া শেষ হয়ে গেছে। পাতার কোথায় সালোক সংশ্লেষণ হয়? 9 নম্বর চ্যাপ্টারে গিয়ে এটা আমরা পড়বো। মেসোফিল টিস্যুতে ক্লোরোফিল থাকে অনেক বেশি, এখানে। ভাইয়া ভার্সিটি এডমিশনের জন্য বায়োলজি কিভাবে কভার করবো একটু বলেন প্লিজ। মেডিকেলের থেকে ভার্সিটি এডমিশনে বেশি বেশি পড়তে হয় বায়োলজিতে। আর আমার তো আলাদা একটা কোর্স আছে, এই কোর্সের মধ্যে আমি সবই পড়াই, যা পড়াচ্ছি সবই পড়বো। সময়ও কম লাগবে, মনেও থাকবে, পরীক্ষায় গিয়ে ভালো করবো। লং ক্লাস হলে ভালো লাগবে, লং ক্লাস নেওয়া হবে। নভেম্বরে কলেজ বোটানিতে চ্যাপ্টার 1-এর উপর এক্সাম, এখন পড়াই দিলে ভালো হবে। আমরা এই যে নেক্সট মান্থে আমরা চ্যাপ্টার 1 শুরু করব। স্যার দিনে বেশি সময় অ্যাক্টিভ কিভাবে থাকবো? অনেক ক্লান্তি ভাব থাকে। রাতভর যদি ফেসবুকে থাকো, দিনভর তোমাদের ক্লান্তি লাগবেই, এখানে কাটানোর কিছু নাই।
প্রিয় স্টুডেন্ট, এখন আমি সবথেকে গুরুত্বপূর্ণ টপিক দেখাবো। পরপর 4টা চ্যাপ্টারে গিয়ে সেম প্রবলেমের মধ্যে পড়তে হবে। সেটা হচ্ছে এই উদ্ভিদের বৈশিষ্ট্য কী, কর্ণবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য কী, আবৃতবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য কী, ছত্রাকের বৈশিষ্ট্য কী, শৈবালের বৈশিষ্ট্য কী, একটু ভালো করে খেয়াল করো। এদিকে চোখ কান খোলা রাখো, কমেন্ট করবো না, তাহলে মনে থাকবে। মাথায় ঢুকিয়ে রাখো, শতে শৈবাল শতে বৈশিষ্ট্য, শতে শৈবাল, ওই শতে তার সমস্ত বৈশিষ্ট্য মনে থাকবে। কি কি দেখো, শ বা শ, রাইট। এবার আমরা বৈশিষ্ট্যগুলো দেখব। শৈবাল কি ছিল সবুজ না বর্ণহীন? তাহলে শতে শৈবাল, তাহলে আমরা পেলাম সবুজ। তাহলে তোমরা লিখবা শৈবালের বৈশিষ্ট্য লেখার পর লিখবা সবুজ। এবার বলেন তো সবুজ মানে কি? কি আছে এখানে? ক্লোরোফিল। তাহলে পরের লাইনে লিখবা এর ক্লোরোফিল আছে, ঠিক আছে। ক্লোরোফিল যদি থাকে তাহলে এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে কি না, রাইট। তাহলে এখন বলেন তো এরা স্বভোজী না পরভোজী? স্বভোজী। ওকে সুবি ভাই, এবার দেখো ক্লোরোফিল আছে, তার মানে এদের ক্লোরোপ্লাস্ট আছে। ক্লোরোপ্লাস্ট আছে মানে কি এদের মাইটোকন্ড্রিয়া অন্যান্য জিনিসপত্র আছে, কারণ ক্লোরোফিল দ্বারা তৈরি হয় গ্লুকোজ। গ্লুকোজটাকে ভাঙার জন্য সাইটোপ্লাজমে যেতে হয়, ওখান থেকে মাইটোকন্ড্রিয়ায় যেতে হয়। তাহলে সমস্ত অঙ্গাণু আছে। সব যদি অঙ্গাণু ঠিকঠাক থাকে তাহলে আমরা তাকে কি বলি? সুকেন্দ্রিক না আদিকেন্দ্রিক? এই যে দেখো শতে শৈবাল, শতে হচ্ছে সুকেন্দ্রিক। ওকে, তাহলে শৈবাল হচ্ছে সুকেন্দ্রিক। হটে সুকেন্দ্রিক। কোষটা শৈবালের কেন্দ্র আছে, মানে নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা ঠিকঠাক আছে। ওকে, এই চ্যাপ্টারের আগে কিন্তু আমরা একটা চ্যাপ্টার পড়ে আসি অণুজীব। অণুজীবের ক্ষেত্রে খেয়াল করো ভাইরাস আছে, এটা কোষে না। এরপর আমরা হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া সুকেন্দ্রিক নয়। এনি প্রবলেম? এই যে দেখো আমরা আগেরটা পড়তে পারছি বলে এখন কিন্তু সুকেন্দ্রিক জিনিসটা বুঝতে পারছি। ভালো করে খেয়াল করো সুবি ভাই। স্বভোজী মানে কি? এরা কোনো একটা খাবার তৈরি করছে, ঠিক কিনা? খাবারটার নাম কি? শতে শৈবাল শতে শর্করা। শর্করা তো বিভিন্ন ধরনের আছে, স্টার্চ আছে, সেলুলোজ আছে, আর হচ্ছে গ্লাইকোজেন আছে। এখন বলেন তো সুবি ভাই, এইগুলোর মধ্যে শৈবাল বা স এর সূত্রে কোনটা পড়ে? একটু ভালো করে দেখেন। এটা তো পড়বে না, রাইট? এইটা পড়ছে, এইটা পড়ছে। প্রিয় স্টুডেন্ট একটু ভালো করে খেয়াল করো। শৈবাল সে একটা শর্করা তৈরি করে, তার মানে তার শরীরে সঞ্চিত থাকে। তাহলে সঞ্চিত খাবারের নাম হচ্ছে শর্করা। কোন ধরনের শর্করা? এই যে দেখো স্টার্চ, এইটা। তো এখন ঘটনা হচ্ছে, আমি তো বলছি যে স এর সূত্র মানে এও স, এও স। তাহলে এর কাজ কি? একটু ভালো করে খেয়াল করো। এর কাজ হচ্ছে এই জিনিসটাকে এরকম আবৃত করে রাখা। বোঝা গেল? বাইরে যদি থাকে সেলুলোজ, দেয়াল হিসেবে কাজ করে। দেয়াল মানে তো প্রাচীর, প্রাচীর মানে হচ্ছে কোষ প্রাচীর। তাহলে শৈবালের কোষ প্রাচীর কি নির্মিত? শৈবালের সঞ্চিত খাবারের নাম কি? স্টার্চ। স্টার্চ কি? শর্করা কেমনে প্রস্তুত হয়? সালোক সংশ্লেষণের মাধ্যমে। সালোক সংশ্লেষণের জন্য কি লাগে? ক্লোরোফিল। ক্লোরোফিল থাকে মানে কি? সবুজ। দেখো কতগুলো বৈশিষ্ট্য আমরা পেলাম, একটার পর একটা লিখবা তোমরা। এটি সবুজ, ক্লোরোফিল আছে, স্বভোজী, সঞ্চিত খাবারের নাম শর্করা বা স্টার্চ, কোষ প্রাচীরের নাম কোষ প্রাচীর, সেলুলোজ নির্মিত। ঠিক আছে, এবার আসি আমরা আরেকটু ডিপে। সুবি ভাই, ক্লোরোফিলের মাধ্যমে যদি খাবার তৈরি করতে চায় তাহলে কি কি লাগে? কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যের আলো, রাইট? তোমরা যারা লাইভে আছো সবাই জানো কিনা এটা? তুমি জানো না? ক্লোরোফিল থাকলে সালোক সংশ্লেষণ হয়, এটাই কিন্তু মূল বিক্রিয়া। একটু ভালো করে খেয়াল করো। কার্বন, পানি লাগছে কিনা? তাহলে আমরা বলতে পারি না যে শৈবাল পানি ছাড়া বাঁচে না।
তাহলে কোনো একটা কল পার থেকে তুমি কলটা বন্ধ রাখো কিছুদিন, দেখবা ওখানে যে শ্যাওলাগুলো জন্মে গেছিলো সব মারা গেছে। তাহলে পানি ছাড়া বাঁচে না, পানি ছাড়া বাঁচে না। ওকে, যেখানে পানি, পানি মানে হচ্ছে আর্দ্র, রাইট? আর্দ্র পরিবেশে জন্মায়, শুকনো পরিবেশে কিন্তু জন্মায় না। সুই ভাই এবার আরেকটু খেয়াল করেন, সূর্যের আলো লাগছে কিনা, তাহলে এটাও আমাদের লিখতে হবে সূর্যের আলো লাগে। স্টুডেন্ট সবাই এই পর্যন্ত বুঝছো কিনা? সমস্ত বৈশিষ্ট্য কিন্তু এর মধ্যেই আছে, আমি শুধু লজিকটা দেখিয়েছি, তোমরা পড়ার সময় নিজেরাই বুঝতে পারবা। কামাল ভাইয়া অনেক দিন পর ক্লাস করতেছি। আচ্ছা, একটা কথা বলে রাখি যে এখানে আমি একটা কিন্তু গ্লাইকোজেন বলে একটা শব্দ লিখেছি। শর্করা কিন্তু 3 ধরনের, যেগুলো পলিস্যাকারাইড। কোষ রসায়ন চ্যাপ্টারে আমি পড়িয়েছি ফার্স্ট মান্থের দিকে, ফার্স্ট মান্থ না সেকেন্ড মান্থের দিকে, সেকেন্ড মান্থের দিকে। তো ওখানে কিন্তু বলেছিলাম যে এগুলো হচ্ছে পলিস্যাকারাইড। তো এই দুইটা যদি আমরা কাভার করি, বাকি রইল হচ্ছে গ্লাইকোজেন। মনে রাখবা একটা বিশেষ শৈবাল আছে, তার নাম হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, নীলাপ সবুজ শৈবাল, তার সঞ্চিত খাবারের নাম কিন্তু গ্লাইকোজেন। এটা এক্সেপশন। আমাদের সঞ্চিত খাবারের নাম কি ভাই? গ্লাইকোজেন। ছত্রাকের সঞ্চিত খাবারের নাম কি? গ্লাইকোজেন। এগুলো ধীরে ধীরে আমরা পাবো। এই চ্যাপ্টার কঠিন লাগতো তাই পড়তামই না, আর এখন সহজ লাগতেছে আল্লাহর রহমতে। জি, এটা খুবই একটা ভালো কথা। নিউ ফার্স্ট ইয়ার কি পুরাতন টিফিন কিনবে নাকি নতুনের জন্য ওয়েট করবে? নতুনটা করতে সময় লাগবে, পুরাতন বলে আসলে কিছু নাই। একটু বলো। সুই ভাই, আমরা কি পড়ছি? শৈবালের বৈশিষ্ট্য। তার মানে এই পর্যন্ত কিছু বৈশিষ্ট্য পড়ছে। এবার একটু খেয়াল করো, স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে। এরা সমাঙ্গদেহী, সংবহন টিস্যু, স্পোরাঞ্জিয়া, জাইগোট। আরও 4টা পড়তে হবে। আমি একটু দ্রুত বলি, তোমাদের বুঝতে সুবিধা হবে। 1, সুই ভাই, এটা যদি একটা মাটি হয় তাহলে শৈবালগুলো এরকম করে থাকে না? এরকম করে যদি থাকে তাহলে বলেন তো এগুলোর কি মূল কাণ্ড পাতা আছে? নাই। এটা ফুল দেয় না, তাহলে আমরা লিখতে পারি না অপুষ্পক। আমরা লিখতে পারি না, এদের যদি মূল কাণ্ড পাতা না থাকে তাহলে এদের আগা গোড়া সব সেম জিনিস, মানে সম অঙ্গ। পুরো শরীরটাই হচ্ছে সমান, যেখানে তুমি তাকাও না কেন ওইটাই তোমার মূল মনে হবে, ওইটাই তোমার পাতা মনে হবে, ওইটাই তোমার কাণ্ড মনে হবে। এটার নাম হচ্ছে সমাঙ্গদেহী বা সম অঙ্গ দেহী। ওকে, এবার বাকি রইল এইটার আরেকটা আছে বায়োলজিক্যাল নাম, এটাকে বলে থ্যালয়েড। প্রিয় স্টুডেন্ট, থ্যালয়েড শব্দটার অর্থটা আজকে জেনে যাও। সেটা হলো থ্যালয়েড, থ্যালাস যোগ অয়েড। এটা বারবার আসবে এই টার্মটা, আমি এখনই বলে দিচ্ছি। থ্যালাস মানে হচ্ছে গ্রিন শুট। যারা মনে রাখতে পারো না গ্রিন শুট, তাদেরকে বলে রাখি অঙ্কুর। অঙ্কুর মানে কি? একটা বীজ আছে, বীজটা ফেটে একটু কিছু বাইর হলো সবুজ। বলেন তো ওখানে পাতা আছে, ওটার মূল আছে, ওটার কাণ্ড আছে? কিচ্ছু নাই। তার মানে কি? অঙ্কুরটা হচ্ছে মূল কাণ্ড পাতা কিছুতেই বিভাজিত নয়, যা তাই পুরোটা জিনিস একই জিনিস, সমাঙ্গ। পুরো দেহটাই হচ্ছে সম অঙ্গ, রাইট? তাহলে থ্যালাস শব্দের অর্থ হচ্ছে অঙ্কুর, অয়েড মানে হচ্ছে মতো। তাহলে থ্যালয়েড মানে হচ্ছে অঙ্কুরের মতো, মানে সমাঙ্গ। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার চলে আসি আমরা তার পরেরটাতে, সংবহন টিস্যু।
প্রত্যেকটা বৈশিষ্ট্য যখন আসে তখন কিন্তু এই কথাগুলো বারবার লিখতে হয়। সুবি ভাই এদিকে তাকান। সেটা হলো সংবহন মানে হচ্ছে সঙ্গে পরিবহন বা সঙ্গে বহন। এটা একটা আম গাছ, এটা হচ্ছে মূল। তোমরা জানো পাতা আছে এখানে, তাহলে সালোক সংশ্লেষণের মাধ্যমে এখানে ফুড উৎপন্ন হয়, রাইট? এখানে আছে পানি, তাহলে পানিটাকে ধীরে 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 একটা সিস্টেম আছে, পরিবহন কিছু কোষ আছে, এখানে আসতে হয় পাতায়। পাতা ফুড তৈরি করে, আবার ফুডটাকে দেখেন সারা শরীরে আবার নিচে নামিয়ে মূল টুল সব জায়গায় পৌঁছায় দিতে হয়, ঠিক কিনা? তাহলে যে পরিবহনের জন্য কিছু কোষ লাগে, জাইলেম ফ্লোয়েম বলে কিছু শব্দ আছে, ধীরে ধীরে পাওয়া, এদেরকে বলা হয় পরিবহন টিস্যু। যেহেতু এরা নিজেদের শরীরের সঙ্গে ফুড কিংবা পানি পরিবহন করছে, তাহলে আমরা বলতে পারি সংবহন। তাহলে বড় উদ্ভিদের সংবহন টিস্যু আছে। আর এই যে দেখো ফোটা 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 ফোটা, এটা হচ্ছে শ্যাওলা। তাহলে শ্যাওলার আসলে মূল কাণ্ড পাতা যদি নাই থাকে এরকম, তাহলে তাদের সংবহন টিস্যুর দরকার আছে? দরকার নাই। আপনি রাস্তায় থাকেন, আপনার কিসের বেসিনের দরকার? আপনি রাস্তায় থাকেন, আপনার কিসের হচ্ছে মানে পানি পরিবহনের জন্য, গ্যাস পরিবহনের জন্য লাইন দরকার, তাই না? তাহলে সংবহন টিস্যু নেই। প্রিয় স্টুডেন্ট, এই পর্যন্ত যদি বুঝতে পারো, আমি শেষ করে এই দুইটা বলে আমরা একটা ব্রেকে চলে যাব। সবাই বুঝতে পারছো কিনা বলো? ভাইয়া অপুষ্পক কিভাবে? এরা তো ফুল দেয় না, পুষ্প তৈরি করে না। পুষ্প তৈরি করলে বীজ ফল হবে, ফল হলে ফলের ভেতর বীজ হবে, বীজ হলে বীজ দ্বারা এরা বংশ বিস্তার করবে। তোমার কলপাড়ের মধ্যে যে শ্যাওলাগুলো আছে, এরা কি ফুল দেয়? এদের বীজ আছে, ফল আছে? নাই, তাহলে অপুষ্পক। ভাইয়া নিউ এডিশন আসতে আনুমানিক কতদিন লাগতে পারে? আমি জানি না আসলে, আমি ব্যাপারে আমাকে প্রশ্ন করো না। যেটা আছে এটাই সংগ্রহ করো, এটাই পড়ো, অনেক কিছু জানতে পারবা। নিউ এডিশন আই ডোন্ট নো কতদিন পরে। আমি তোমাদের পড়াতে এতই ব্যস্ত আছি যে টিফিনের কাজ করার সুযোগ কম হচ্ছে। সুফি ভাই, শতে শৈবাল, শতে তার বৈশিষ্ট্যগুলো দেখেন, সবুজ, সুকেন্দ্রিক, এগুলো তো এই ব্যাখ্যা অনুযায়ী আসছে। এই যে দেখেন সমাঙ্গ দেহি, দন্ত স, সংবহন টিস্যু দন্ত স, রাইট? মিলে গেছে, শেষ। তোমাদের আমি এখন একটা এমন মিনিং বলবো যে মিনিংটা তোমাদের সব সময় কাজে লাগবে, পুরো বোটানিতে। ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে মাটি, এগুলো হচ্ছে শৈবাল। ঠিক আছে ভাই? দেখো শৈবাল হতে পারে, এরা হচ্ছে একটি মাত্র শৈবাল, এটা একটা শৈবাল, আমরা একটা মাত্র কোষ, তাহলে শৈবাল এক কোষই হতে পারে। আবার মাঝে মাঝে হয় কি যে একটার পর একটা শৈবাল এরকম লেগে 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 আছে, সুতার মতো। তোমরা যারা পানিতে সাঁতার কাটো, গ্রাম অঞ্চলে স্রোতবিহীন নদীতে, তারা জানো যে কিছু কিছু সবুজ আছে সুতার মতো। তাহলে ওরা কি বহুকোষী না এককোষী? ওরা হচ্ছে বহুকোষী। ঠিক আছে? তাহলে শৈবাল এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে, সুতার মতো হতে পারে, পাতার মতো হতে পারে, মেলা ধরনের হতে পারে। এটা নিয়ে আমরা এখন কথা বলবো না। তো আমি তোমাদের এখন দেখাবো যে স্পোরাঞ্জিয়া জাইগোট। ভালো করে খেয়াল করো, লিখে নাও এটা। হোয়াট ইজ স্পোর? স্পোর মানে সিড, সিড মানে হচ্ছে বীজ। তাহলে স্পোর আসলে কি করে? বীজের মাধ্যমে বংশবৃদ্ধি হয়, রাইট? প্রজনন হয়, তাহলে জনন ঘটায়, জনন ঘটায়। ঠিক আছে? স্পোর মানে হচ্ছে সিড বা বীজ, তাহলে গোলাকার একটা ছোট জিনিস। ছোট না বড়? ছোট। আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, এই শৈবালের ক্ষেত্রে চিন্তা করো, এক কোষী একটা কোষের কথা চিন্তা করো। এটা একটা কোষ, এটাকে আমরা জুম করলাম, এটা করলাম। তাহলে এই কোষটা যদি এর মতো আরেকটা সন্তান দিতে চায়, তার মানে আরেকটা কোষ তৈরি করতে হবে, ঠিক কিনা সুই ভাই?
তাহলে এর মাকে এইটা, ঠিক কিনা? তা এখন এই জিনিসটাকে কিভাবে জন্ম দিছে? এর শরীরের ভেতরে যা ছিল সবগুলো একটা করছে, এরকম করে এর শরীর থেকে ফেটে সে বাইর হয়ে চলে আসছে। তাহলে স্পোরটা কোথায় তৈরি হলো সুবি ভাই? মাতৃকোষে। তাহলে মাটাই কে? স্পোরের মা। এই যে কোষটা যেটা ছিল এটিই হচ্ছে স্পোরের মা। কারণ তার শরীরের ভেতরে একটা স্পোর জন্ম দিয়েছে, ওটা বের হয়ে আসছে, এসে যে আরেকটা নতুন তার মধ্যে তৈরি করছে। তাহলে স্পোরের মা যে কোষটা তাকেই বলা হচ্ছে স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়াম। তাহলে স্পোরাঞ্জিয়াম কথাটা যদি আমরা কখনো পাই, কি বুঝবো? ওটা স্পোরের মা বা স্পোরের মাতৃকোষ। ওকে, এখন বলো তো, এক কোষী ছিল না বহু কোষী ছিল মাটা? এক কোষী ছিল। তাহলে স্পোরের মা হচ্ছে এক কোষী, সে তো একাই থাকে সবসময়। যে এক কোষী, যে একা থাকে, যে দরিদ্র, তার চারপাশে কি দাসীবান্দি থাকবে? থাকবে না। তাহলে স্পোরের মা যদি কখনো প্রজনন করে, তার চারপাশে অন্য কোষগুলো নাই। প্রজনন কে ঘটায় সুবি ভাই? স্পোরের মা, স্পোরাঞ্জিয়াম। তাহলে চারপাশে দাসীবান্দিদের আমরা কি বলবো? প্রজনন যদি সে ঘটায়, তাহলে এরা কোনো প্রজনন ঘটাবে? যদি থাকতো তাহলে এরা, তাহলে কি এরা বন্ধা না? এরা প্রজনন যদি এ ঘটায় তাহলে এরা বন্ধা, এরা প্রজনন ঘটায় না। সে যদি এক কোষী হয়, একাই ঘটায়, তাহলে বন্ধা দ্বারা আবৃত থাকে না। যদি বহুকোষী হতো তাহলে সবগুলো মিলায়ে বহুকোষ বলা হতো। বহুকোষী হলে এই কোষটাই প্রজনন ঘটাতো, তখন আমরা বলতাম যে স্পোরাঞ্জিয়াম বহুকোষী, সব মিলায়ে বহুকোষী। আর এই কোষগুলো হচ্ছে বন্ধা, বন্ধা কোষ দ্বারা আবৃত। তোমরা কি সবাই বুঝতে পারছো? তুমি কিছু বুঝতে পারছো? কি বুঝছো বলো আমার। মনে রাখবা, যদি এক কোষী হয় তাহলে তার চারপাশে বন্ধা কোষ নাই। যদি বহুকোষী হয় তাহলে মনে রাখবা, প্রজনন করছে একটা, তার চারপাশে সবাই মিলে বহুকোষী এবং তারা সবাই বন্ধা। এক কোষী হলে বন্ধা কোষ দ্বারা আবৃত না, বহুকোষী হলে বন্ধা কোষ দ্বারা আবৃত। বোঝা গেল কিছু? বহু হলে বন্ধা কোষ আছে, এক হলে বন্ধা কোষ নাই। মাতৃকোষটা কি বেঁচে থাকবে নাকি মারা যাবে? বলে রাখি, মাতৃকোষটা আমি এখানে একটা দেখাইলাম, হতেও পারে যে এটি একসাথে দুইটা তৈরি করে। তাহলে আগে কয়টা কোষ ছিল? একটা। সে কয়টা কোষ তৈরি করলো? দুইটা। তাহলে মা বাঁচলো কি মরলো এটা আমরা পাত্তা দিব? দুইটা পাইলাম তো, আগে ছিল একটা, এখন পেলাম দুইটা। কিংবা সেটি 4 থেকে 16টি কিংবা 32টি কোষও তৈরি করতে পারে। তাহলে একটা কোষ যদি 32টা কোষ তৈরি করে, এর বেঁচে থাকার দরকার আছে? নাই। বা স্পোরাঞ্জিয়া নাকি স্পোরাঞ্জিয়া? স্পোরঞ্জিয়া। বানান যদি ভুল থাকে তোমরা ঠিক করে নিবা। স্পোরঞ্জিয়া সর্বদাই এক কোষী না, স্পোরঞ্জিয়া মাঝে মাঝে বহুকোষী হয়। উন্নত যত হবে তত বহুকোষী হবে। এরা তো অনুন্নত। কেবল আমরা শৈবাল ছত্রাক বলে কোন একটা উদ্ভিদ পাইলাম যার মূল কাণ্ড পাতাই নেই। সুফি ভাই এই পর্যন্ত ক্লিয়ার? বন্ধা সেল কি? বন্ধা মানে কি? যার বাচ্চা হয় না। তাহলে যে কোষগুলা প্রজনন ঘটাইতে পারে না বা বংশবৃদ্ধি করতে পারে না, কোষ বিভাজন করতে পারে না, তারাই হচ্ছে বন্ধা। প্রিয় স্টুডেন্ট একটু খেয়াল করো তো, এটা হচ্ছে স্পোরাঞ্জিয়াম মাটা, এর ভেতরে একটা হয়েছে, ধরা যাক আমি এখন গল্পের খাতিরে বলি যে দুইটা হয়েছে।
তোমরা যখন এই চ্যাপ্টারটা পড়বা তখন দেখবা যে মায়ের কোষটা একটু বাড়ে, এরকম করে পাতলা হয়ে যায়। পাতলা হয়ে গেলে এটা একসময় ছিঁড়ে যায়, ছিঁড়ে গেলে যে একটা এবং দুইটা বাইরে চলে আসে, তাহলে মায়ের পেটের ভেতরে থাকে না। তাহলে সন্তান কি মায়ের পেটের ভেতরে থেকে কি বংশ বিস্তার করতে পারে? বের হতে হয় 9 মাস পর হলেও। কিছু কিছু কিন্তু উদ্ভিদের কিছু কিছু ক্ষেত্রে পারে, সেটা আমরা যথা সময় বলবো। তাহলে এখন দেখো যে এটা একটা শৈবাল, এটা একটা শৈবাল, বহুকোষী শৈবাল। এ তৈরি করবে মনে করেন শুক্রাণু, এ তৈরি করবে মনে করেন ডিম্বাণু। দুইটা দেখেন বাইরে এসে মিলিত হচ্ছে। তাহলে এখন বলো তো, এই যে এই দুইটা মিলিত হয়ে তৈরি যেটা হলো তাকে বলা হয় জোড়া কোষ। এই যে এটার মধ্যে দুইটা আছে, তাহলে এটি হচ্ছে জোড়া কোষ। জোড়া মানে হচ্ছে জাইগোট। সুবি ভাই এই ছবিটা দেখে বলেন তো, এই জাইগোটটা মায়ের পেটে থাকছে না? তাহলে এখন যদি আমি কখনো বলি জাইগোটটি কখনোই স্পোরাঞ্জিয়ামের ভেতরে বহুকোষী হয় না, সঠিক না মিথ্যা? সঠিক। জাইগোটটি বাইরেই তৈরি হচ্ছে, বাইরেই বহুকোষী হচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। একটা মজার ব্যাপার বলি, এদের পানি লাগে কেন? কারণ এই যে শুক্রাণু বের হয়ে আসে, ডিম্বাণু বের হয়ে আসে, এরা পানিতে সাঁতার কেটে এসে মিলিত হয়। তাহলে মায়ের পেটে ওরা আছে? নাই। তাহলে জাইগোটটি কখনোই মাতৃকোষের ভেতরে থাকে না, স্পোরাঞ্জিয়ামের ভেতরে থাকে না, বাইরে এসে মিলিত হয়, হয়ে ধীরে ধীরে বহুকোষী হয়, বড় হয়ে যায়। বোর্ডটা এরকম নষ্ট হয়ে গেল কেন, কালারফুল হয়ে গেল কেন? লাল কালিগুলো সবসময় খারাপ, ব্ল্যাক ব্যবহার করি। প্রিয় স্টুডেন্ট, ছোট্ট একটা ব্রেক। বহুকোষী হয় না শৈবালের ক্ষেত্রে, অনুন্নত প্রাণী তো, পেটের ভেতর হওয়ার জায়গা নেই। বহুকোষী যদি উদ্ভিদ হয় তাহলে এটা আমরা একবারে শেষের দিকে গিয়ে বলবো। বন্ধা কোষগুলো কি বহুকোষী? বন্ধা কোষগুলো কি বহুকোষী? পাগলা। বন্ধা কোষ মানে একটা কোষের কথা বলছো, একটা কোষ আবার বহুকোষী হয় কিভাবে? একটা কোষ মানে একটা কোষ, পাশাপাশি যদি অনেকগুলো থাকে তখন আমরা বলবো বহুকোষ। স্যার বোর্ডে পানি মারলে ঠিক হয়ে যাবে। বোর্ডে পানি দিলে বোর্ড নষ্ট হয়ে যায়। এই বোর্ডের সামনে দাঁড়িয়ে আমি আমার লাইফে যতগুলো লেকচার নিচ্ছি, অনেক টিচার আছে কলেজে তার হোল লাইফে, টিচার লাইফে এত বেশি ক্লাস নেয় না। সায়ানো অর্থ কি? সায়ানো শব্দের অর্থ হচ্ছে সায়ানিন। সায়ানিন শব্দের অর্থ হচ্ছে নীলাভ। মনে হয় ডাস্টারটা পাল্টাইলে বোর্ড ক্লিয়ার হয়ে যাবে। আমার পুরান স্টুডেন্ট এই কথা বলে। তুমি সঠিক বলছো, একই ডাস্টার দিয়ে আমি বছরের পর বছর ক্লাস করাই। সুবি ভাই এরা একটা প্রশ্ন করে মাথা খারাপ করছে। এটা মাটি, এগুলো হচ্ছে শৈবাল। ভালো করে খেয়াল করো, এই কোষটা যা এই কোষটাও তাই, এই কোষটা যা এই কোষটাও তাই, এই কোষটা যা এইটাও তাই, মানে সব কোষ সেম এবং কাউরে মূল কাণ্ড পাতা নাই, মানে যত কোষ আছে সবগুলো সেম দেখতে, রাইট? তাহলে সব কোষ যদি সেম হয় সুবি ভাই, তাহলে এই কোষের নিশ্চয় একটা ক্ষমতা আছে যে সে একটা থেকে দুইটা কোষ তৈরি করতে পারবে। তাহলে এই পাশের যে কোষটা আছে সেও একটা কোষ থেকে কয়টা করতে পারবে? 2টা 4টা 16টা 32টা করতে পারবে। তো প্রত্যেকটা কোষই যদি এইরকম করে বিভাজন করতে পারে, একটু ভালো করে খেয়াল করো, প্রত্যেকটা কোষই বিভাজন করতে পারে, প্রত্যেকটা কোষই বিভাজন করতে পারে। প্রত্যেকটা মানে কি?
প্রত্যেক এক এক কোষই বিভাজন করতে পারে। এই কোষ মানে সে এক, সে বিভাজন করতে পারে একাই একশো। এই কোষটা মানে সেও এক, বিভাজন করতে পারে সে একাই একশো। তাহলে বলো তো কয়টা কোষ বিভাজন করতেছে? প্রত্যেকটা কোষে মানে একটা 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 সবাই বিভাজন করতেছে। তো এখন বলো তো একটা কোষ যদি বিভাজন করে, ওদিকে আরেকটা কোষ বিভাজন করছে, তাহলে কয়টা কোষ আসলে বিভাজন করছে? এই একাই বিভাজন করছে, এই একাই বিভাজন করছে। তাহলে একাই যেহেতু বিভাজন করতে পারে, তাহলে আমরা বলতে পারি না সে এক কোষী বা স্পোরাঞ্জিয়াম, বা যেহেতু সেই তো স্পোরের মা, সন্তানের মা, তাহলে সে এক কোষী কেন? ওদিকে আরেকটা আছে, সেও এক কোষী, ও বিভাজন করতেছে, ওদিকে আরেকটা আছে, সেও এক কোষী, সবাই পাশাপাশি থাকে, ডাজেন্ট মিন বহু কোষী। সুই ভাই এবার ভালো করে খেয়াল করেন, এই কোষটা যদি বিভাজন করতে পারে, এই কোষটা যদি বিভাজন করতে পারে, তাহলে এই কোষগুলো সবই বিভাজন করতে পারতেছে। এবার ভালো করে খেয়াল করো তো, এই কোষ যদি বিভাজন করতে পারে, তাহলে কেন এই পাশের কোষগুলো এসে তাকে চারপাশে ঘিরে ধরে থাকবে, আবরণ তৈরি করে থাকবে? আমিও বিভাজন করতে পারি, আমি করতেছি, ও বিভাজন করতে পারে, ও দিয়ে গেছে, ও বিভাজন করতে পারে, ও দিয়ে গেছে। তার মানে আমার চারপাশে কেউ নেই, আমাকে একাই করতে হচ্ছে, ওকে একাই করতে হচ্ছে। তার মানে চারপাশে কোনো আবরণ নাই। তাহলে স্পোরাঞ্জিয়াম বা মাতৃকোষ বা যে বিভাজন করে, তার চারপাশে কোনো আবরণ নাই। কারণ যারাই আবরণ হতো তারা সবাই গিয়ে বিভাজন করছে, তারা সবাই সন্তান জন্ম দিতে পারে, কেউ বন্ধা না। তাহলে আমার চারপাশে কোনো বন্ধা কোষ নাই, কারণ সবাই জন্ম দিতে পারে, সবাই ফার্টাইল, প্রজনন ক্ষম। বোঝা গেল? বাকিরা যদি সন্তান জন্ম না দিতে পারতো, তাহলে আমার চারপাশ ঘিরে তারা থাকতো। তখন বলতাম আমি প্রজনন ক্ষম, আমার চারপাশে যারা আছে আবরণ, তারা হচ্ছে বন্ধা কোষ, ওরা বাচ্চা জন্ম দিতে পারে না। প্রিয় স্টুডেন্ট, তোমরা কি বুঝতে পারছো? কমেন্টে বলো। তাহলে বন্ধা কোষ কই থাকে? আশ্চর্য, ধীরে ধীরে আমরা উন্নত উদ্ভিদে চলে যাব পরের চ্যাপ্টারগুলোতে, তখন গিয়ে পাবো। এবার বুঝতে পারছো কেন এই চ্যাপ্টারটা পড়ে এর পরের চ্যাপ্টারে যাইতে হবে, কেন এইটা এখন জানতে হবে, কেন এটা পরে জানতে হবে। আম গাছ, জাম গাছ শৈবাল থেকে অনেক উন্নত। তাহলে ওই সব গাছে বন্ধা কোষ আছে, একটা কোষ বিভাজন করে, তার চারপাশ জুড়ে বন্ধা কোষ। যারা বন্ধা তারা কি করবে? যে মাটা সন্তান জন্ম দিচ্ছে তার চারপাশ জুড়ে থাকবে। সেই মায়ের যদি কোনো পুষ্টি লাগে, সেই মায়ের যদি কোনো খাবার লাগে, সন্তানটা জন্ম হবে, তার যদি কোনো খাবার লাগে বড় হতে, এই বন্ধা কোষগুলো নিজেদের শরীর থেকে খাবার দেবে। ধীরে ধীরে বন্ধা কোষগুলো নষ্ট হয়ে যায়, মারা যায়। তাহলে উন্নত যখন পাবো তখন বন্ধা পাবো। রাজা বাচ্চারে তো হচ্ছে রানীর চারপাশে অনেক দাসী, এরা তো দরিদ্র, এরা তো শ্যাওলা, পানি যেখানে সেখানে এরা পড়ে পড়ে থাকে। এদের আবার কিসের বন্ধার কোষ? এদের আবার কি রাজা রানী? রাইট? আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। তো আমি একটা ব্রেক দিচ্ছি 6 মিনিটের। তোমরা 6 মিনিট পরে আসবা, আমি যাচ্ছি না, কারণ এই লেখাগুলো আমি বড় করে এদিকে লিখবো। তোমরা ব্রেক নাও 6 মিনিটের। ছবি ভাই কয় মিনিট হয়েছে একটু খেয়াল করবেন।
ঠিক 6 মিনিট পর আমরা এই টপিকটা শুরু করব, ঠিক আছে? মানে আমি যখন বলছিলাম তখন থেকে 2-3 মিনিট পরে আমরা শুরু করছি। আসসালামু আলাইকুম, আমরা আবার ফিরে আসছি। তো এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেমন তোমাদের পরীক্ষাতে এবং অ্যাডমিশন পরীক্ষাতে খুব বেশি আসে একটা টপিক। তোমরা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছ? একটু কমেন্টে জানাও। আমি আস্তে কথা বলছি। ওকে, ঠিক আছে। একটা প্রশ্ন খুব বেশি আসে, সেটা হলো আমরা সবাই মানুষ, মানুষের তো বিভিন্ন ধরনের মানুষ থাকে। সুফি ভাই এক ধরনের মানুষ, রাজীব ভাই এক ধরনের মানুষ, তোমাদের মধ্যে একজন আছে সুমাইয়া ভাই, সুমাইয়া ভাই এক ধরনের মানুষ। তো এই মানুষগুলো আসলে কেমন?
শৈবালের মধ্যে বিভিন্ন টাইপের শৈবাল আছে, যে সুফি ভাই, রাজীব ভাই, আমার এক স্টুডেন্ট আছে সুমাইয়া ভাই, তারপর এই টাইপের, ঠিক আছে, এগুলো হচ্ছে আলাদা আলাদা শৈবাল, সবাই মিলে হচ্ছে শৈবাল। তো এই শৈবালগুলো বা প্রজাতিগুলো আসলে দেখতে কেমন, তুমি যদি দেখো, দেখার পর মাইক্রোস্কোপের নিচে যদি দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে এই শৈবালটার নাম হচ্ছে অমুক, আকার আকৃতি। দেখো আমি অনেকগুলো শৈবালের নাম লিখছি, আমি তোমাদের একটু কৌশলে মনে রাখার একটু দেখাচ্ছি, তোমরা এইভাবে মনে রাখবা। সুবি ভাই, শৈবাল থেকে তো আমরা জানি যে শৈবালে হচ্ছে মূল, কাণ্ড, পাতা নাই, আছে? নাই। তাহলে কোনো শৈবাল তোমার কাছে এসে যদি বলে আমার মূল আছে, কাণ্ড আছে, পাতা আছে, বা আমি দেখতে মূল, কাণ্ড, পাতার মতো, তখন তুমি ওই শৈবালকে কি বলবা? নিশ্চয়ই তুমি আমার সাথে ফান করছো, মজা করছো, সার্কাস করছো, রাইট? তাহলে কেউ যদি এসে বলে মূল, কাণ্ড, পাতা আছে, মূল, কাণ্ড, পাতা সদৃশ যদি কোনো শৈবাল তোমার সামনে আসে, তুমি বলবা তুমি আমার সাথে সার্কাস করছো। তাহলে এই শৈবালটার নাম কি? সার্কাস বা সার্গাজম। তাহলে সার্গাজম নামের যে শৈবালটা আসে এসে সার্কাস, সার্কাস মানে হচ্ছে ফান করছে তোমার সামনে এসে, মূল, কাণ্ড, পাতা সদৃশ। তাহলে প্রশ্ন আসে, মূল, কাণ্ড, পাতা সদৃশ শৈবালের নাম কি? যখন এইটা আসবে তুমি তো জানোই মূল, কাণ্ড, পাতা নাই, তার মানে এটা হচ্ছে সার্কাস করছে আমার সাথে, সার্গাজম। ক্লিয়ার? সার্কাজম করছে। এবার দেখো এই যে শৈবালটার নাম, এর নাম হচ্ছে হাইড্রোডিকটায়ন। হাইড্রোডিকটায়ন, ঠিক আছে ভাই? হাইড্রো মানে কি? পানি, পানি মানে কি? জাল। তাহলে জালের মতো শৈবাল কোনটি? যার নামের ভেতরে পানি আছে, সেই হাইড্রোডিকটায়ন। তাহলে হাইড্রোডিকটায়ন শৈবালটি হচ্ছে জালের মতো। তাহলে আমরা দুইটো পেলাম। প্রশ্ন হতে পারে জালের মতো শৈবালের নাম কি? হাইড্রোডিকটায়ন। তুমি বাজারে গেছো নল কিনতে, কারণ তোমার বাসায় নল লাগবে। নল কেনার পর দোকানদার তোমাকে একটা ভাউচার ধরিয়ে দিয়েছে, ভাউচার, যে নলের দাম হলো এত টাকা। ভাউচার থেকে হচ্ছে ভাউচেরিয়া। তাহলে নল কিনতে গেলে তুমি ভাউচার নাও, ভাউচার থেকে হচ্ছে ভাউচেরিয়া। তাহলে নলের মতো শৈবাল কোনটি? ভাউচেরিয়া। ক্লিয়ার? তিনটা পেলাম আমরা। একটু ভালো করে খেয়াল করে, এই যে এখানে সারা, প্রশ্ন হতেই পারে সারা নামক শৈবালটি দেখতে কেমন। তাহলে আমরা একটু চারার কথা চিন্তা করি। চারা মানে কি? একটু এরকম শিকড় টিকড় থাকবে, মাঝখানে একটা কাণ্ড থাকবে, দুইটা এরকম পাতা থাকবে, রাইট? তা কাণ্ডকে বলা হয় মধ্যপর্ব, সরি, কাণ্ডকে বলা হচ্ছে স্টেম, পাতাকে বলা হচ্ছে লিফ। তাহলে এটাকে বলা হচ্ছে চারা, আসলে হচ্ছে স্টেম লাইক, লিফ লাইক। চারা মানে কি? একটা ছোট চারা গাছ, দুই সাইডে পাতা আছে, ঠিক আছে? কাণ্ড সদৃশ, পত্র সদৃশ। পত্রকে কিন্তু মধ্যপর্ব বলা হয়, ঠিক আছে? কিছু বুঝলেন কি? যখনই চারা আসবে তখন আপনি পাতার কথা ভাববেন। তাহলে পত্র সদৃশ, চারা গাছে একটা কাণ্ড থাকে, কাণ্ড সদৃশ, কাণ্ড মানে স্টেম। তাহলে স্টেম লাইক, লিফ বা পাতার মতো দেখতে শৈবালের নাম কি? চারা। শেষ। প্রিয় স্টুডেন্ট, একটু দেখো, এই যে প্যান্ডোরিনা শেষে রিনা আছে, ইউডোরিনা, রিনা আছে। তাহলে তোমরা তো জানোই রিনা হচ্ছে মেয়েদের নাম। মেয়ে মানেই হচ্ছে যারা একটু, মেয়েদের নাম যারা একটু হচ্ছে বেশি কথা বলে, যখন একসাথে হয়। একসাথে মানে কি? কলোনি। যখন তারা কলোনি হয় তখন তারা খুব কথা বলে, মানে সচল। এই ভাই, বোঝা গেল? যে সকল শৈবালের নাম শেষে রিনা আছে, রিনা মানে হচ্ছে মেয়ে। মেয়ে মানে হচ্ছে যখন তারা কলোনি বা দলবল হয়ে যায় তখন তারা খুব কথা বলে, সচল। তাহলে প্রশ্ন যদি হয় কখনো কলোনি বা একসাথে থাকে এবং সচল,
মানে চলাচল করতে পারে, মানে এদের কি লেজ আছে বা ফ্লাজেলা আছে, এই টাইপের শৈবালের নাম কি? কলোনি মানে একসাথে থাকা অবস্থায় সচল, মানে খুব কথা বলছে, দ্যাট মিনস এরা মেয়ে। মেয়ে মানে হচ্ছে রিনা। সচল মানে কি? আসলে কথা বলছে। কথা বলা মানে কি? খলবল করে কথা বলে। মেয়ে মানুষের যখন একসাথে হয় দেখবেন যে খলবল করে কথা বলতেছে। তোমরা অবশ্যই সেই টাইপের না। তোমাদের বাসায় যে তোমাদের আম্মু বোন আছে তারা ওই টাইপের না, তারা ভালো। কিভাবে কথা বলে সুই ভাই? খলবল করে। একটু খেয়াল করেন, খলভল ভল ভক্স। তাহলে খলভল কথাটা যদি আসে তাহলে মেয়ে, মেয়ে মানে হচ্ছে এরা, তাহলে এদের সাথে ভল বক্সটাও পড়ে যাচ্ছে। কিছু বুঝলেন? ভল বক্স, ইউডোরিনা, প্যান্ডোরিনা, এটা একসাথে থাকলে খুব বেশি কথা বলে, খলভল করে কথা বলে। এই দেখেন সুবি ভাই, এর নাম হচ্ছে ক্লামাইডোমোনাস। এখানে মন আছে। মন কয়টা? একটি। তাহলে একটি থেকে হচ্ছে এককোষী। ক্লা বা চলা, এইভাবে আমরা মনে রাখি। ক্লা মানে হচ্ছে চলা, চলা মানে হচ্ছে সচল। তাহলে ক্লামাইডোমোনাস শব্দ এটা যদি কখনো দেয় যে এরা দেখতে কেমন, তখন বলবো এরা হচ্ছে এককোষী, কারণ মন একটা। ক্লা বা চলা, চলা মানে হচ্ছে সচল। তাহলে সচল ও এককোষী শৈবালের উদাহরণ হচ্ছে ক্লামাইডোমোনাস বা চলামাইডোমোনাস। ঠিক আছে, বাকি রইল কয়টা সুই ভাই? এইটা, এইটা। স্টুডেন্ট একটু ভালো করে খেয়াল করে দেখো। ম্যাক্রো, মাইক্রো মানে হচ্ছে ছোট, তাহলে ম্যাক্রো মানে হচ্ছে বিশাল। তাহলে সবচেয়ে দীর্ঘ শৈবালের নাম হচ্ছে ম্যাক্রোসিস্টিস, বিশাল শৈবাল। একটু ভালো করে খেয়াল করো। ক্লোর মানে হচ্ছে সবুজ, তার সবুজ মানে শৈবাল, বোঝা যাচ্ছে। কক্কাস মানে কি? গোলাকার, রাইট? গোলাকার যদি শাখা প্রশাখা আছে নাই, তাহলে এরা কি? এককোষী। ঠিক আছে, সামনে কি আছে? প্রো। প্রো মানে কি? আদি। আদি মানে হচ্ছে শুরুর দিকে। শুরুর দিকে যারা, তারা আকারে ছোট না বড়? ছোট, খুব ছোট, মানে মাইক্রোস্কোপের নিচে দেখতে হয়। তাহলে এরা হচ্ছে এককোষী এবং মাইক্রোস্কোপিক বা আণুবীক্ষণিক। বোঝা গেল? স্টুডেন্ট, তোমরা কি বুঝতে পারছো কিভাবে মনে রাখতে হবে এগুলা? তোমরা একটু কমেন্ট করে জানাও যে বোঝা গেছে। খলবল কথা কেমন? মানে ফুটতেছে। তোমরা খেয়াল করে দেখবা, 4-5 জন আন্টি যখন একসাথে দেখা হয়, 4 জনের মুখ একসাথে খলবল করে, ফুটতে থাকে। কে কি বলছে তার কথা কিন্তু আরেকজন শুনছে না, ও কথা বলছে। 4 জন 4 জনের দিকে তাকায় কথা বলছে। প্রো মানে প্লেয়ার না, প্রো মানে হচ্ছে প্রফেশনাল। পাঁচ নম্বরটা নিয়ে কি কিছু বলছেন? 1 2 3 4 5, 5 নম্বর নিয়ে কিছু বলি নাই। একটু ভালো করে খেয়াল করে দেখো। এই যে আন্টিরা খলবল করে কথা বলছে, রিনা আন্টি খলবল করে কথা বলছে, তাহলে এরা কি বলবে? সি সি। মেয়ে মানুষ এমন করে কেউ কথা বলে? সি সি। সিতে হচ্ছে ক্লোরকক্কাম, সিতে হচ্ছে ক্লোরেলা। তাহলে সি সি মানে কি? তারা কলোনি গঠন করে না, তারা সচল নয়। তাহলে কলোনি যদি না করে, মানে দলবল যদি না থাকে, তাহলে এককোষী বা একসাথে থাকে, এককোষী। সচল যদি না হয় তাহলে এরা কি? নিশ্চল। বোঝা গেল? হাসো কেন? মজা পাইছ? খুব মজা পাইছ? এইটা নিয়ে আসলে অন্যভাবে আমি গল্প করতে পারতাম, আরো একটু সময় লাগতো। সময় বাঁচানোর জন্য আমি আসলে এইভাবে মনে রাখার ট্রিকটা বললাম। নইলে আমি যখন গল্পটা করতাম, তোমাদের অপশন দিতাম, তোমরা এখান থেকে বের করে ফেলতে পারতো আসলে কোনটার কথা আমি বলছি। ওইটা আরো বেটার ছিল, বাট সময় লাগতো, বাদ দিয়েছি।
ফিলামেন্টাস নিয়ে আমি এখনো কথা বলছি না। কেন কথা বলছি না, যথাসময়ে তোমরা বুঝতে পারবা, কারণ ওগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা কিন্তু এটা পড়ে ফেলছি সবই ভাই, দেখছেন কত টপিক পড়ে ফেলছি। আরে সুয়ের টি শার্ট আছে, আপনার একটা টি শার্ট নিন, কিছু একটা নিয়ে আসো, টিস্যু দাও, যা আছে দেন, বোর্ডটা একটু মুছতে হবে, খুব ব্যয় হয়ে গেছে। স্টুডেন্ট তোমরা একটু কমেন্ট করো তো, কমেন্টে আমি আনসার করার ট্রাই করি তোমাদের প্রশ্ন। এটা কি? ক্লিন। আমার হাতের ছাপ পড়ছে, এটা রেখে দেন সঞ্চয় করে, একসময় বিক্রি করতে পারবেন। আমরা খুব বিশাল বিশাল টপিক শেষ করে আসছি। আমরা এটা দেখবো, সঞ্চিত খাবার দেখবো লাস্ট, এটা দেখে শেষ করবো। এখন কত মিনিট হয়েছে ক্লাস? 1 ঘন্টা 14 মিনিট, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এখন আমাদের জানতে হবে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের শৈবাল আছে, তাদের সঞ্চিত খাবারের নাম। দেখো বিভিন্ন ধরনের শৈবাল আছে, একটা হচ্ছে ক্লোরোফাইটা, ক্রাইসোফাইটা, ফিওফাইটা, পাইরোফাইটা, আর একটা হচ্ছে রোডোফাইটা। যত শৈবাল আছে, শৈবালগুলোকে আমরা 5টা শ্রেণীতে ভাগ করলাম, ঠিক আছে? তো এই যে শৈবালগুলো আছে, এদের আসলে বর্ণগুলো কিন্তু সবুজ না। একটা শৈবাল দেখতে সবুজ, দেখো ক্লোরো শব্দটা দেখে বোঝা যাচ্ছে, ক্লোরো মানে হচ্ছে ক্লোরোফিল, ক্লোরোফিল মানেই কিন্তু সবুজ, রাইট? তাহলে এই শৈবালটা দেখতে সবুজ, এর ক্লোরোফিল আছে। আবার এই যে এদিকে এসে দেখো তোমরা, পাইরো, পাইরো মানে হচ্ছে আগুন। তাহলে এই শৈবালটাকে দেখলে মনে হবে এই শৈবালটা আসলে আগুন তৈরি করে, জোনাকি পোকার মতো জ্বলে। তো এই জন্য এই শৈবালটাকে বলা হয় আগুন শৈবাল বা অগ্নি শৈবাল। তাহলে পাইরো মানে কি? আগুন। এই যে মহাবিশ্বে সব থেকে আমরা চোখের সামনে দেখতে পাই সবথেকে বড় আগুনের গোলকটার নাম কি ভাই? সূর্য। তাহলে পাইরো মানে আসলে সূর্য। সূর্য যেহেতু আগুন, তাহলে সূর্য থেকে আগুনটা আসে, তাহলে এটা হচ্ছে অগ্নি শৈবাল। তাহলে পাইরো মানে কি? সূর্য। সূর্য মানে হচ্ছে আগুন, আগুন থেকে হচ্ছে অগ্নি শৈবাল। একটু ভালো করে দেখো, রোডো, রোডো মানে হচ্ছে রেড, রেড মানে হচ্ছে লাল, তাহলে লাল হচ্ছে লোহিত। লোহিত শৈবাল। তাহলে এদের বর্ণকণিকাগুলো লাল বর্ণের জন্য কোনো না কোনো বর্ণকণিকা আছে, সবুজ বর্ণের জন্য ক্লোরোফিল আছে। ঠিক আছে সুই ভাই? এখন বলে রাখি,
ক্রাইসো শব্দের অর্থ হচ্ছে গোল্ডেন ব্রাউন। গোল্ডেন মানে কি? গোল্ডেন ব্রাউন। তাহলে এই শৈবালগুলো দেখলে আসলে সবুজ না, গোল্ডেন ব্রাউন দেখতে। আচ্ছা, ফিও মানে কিন্তু হচ্ছে ব্রাউন। আশা করি সবাই বুঝতে পেরেছো বর্ণগুলা। ফিওফাইটা নিয়ে আমরা বারবার পাবো, তাহলে এটা নিয়ে টেনশনের কিছু নাই। তাহলে আমরা দেখলাম যে 5 ধরনের শৈবাল, তাদের বর্ণ কিংবা তাদের কাজের উপর ভিত্তি করে 5 ভাগে ভাগ করা হয়েছে। সবাই কি বুঝতে পারছো এই জিনিসটা? বইতে কিন্তু সুন্দর করে ছক কেটে দেওয়া আছে, এইটা পরীক্ষায় আসে। পাইরো বানান কিন্তু ডাবল আর। ওকে, ঠিক আছে। প্রিয় স্টুডেন্ট, তোমাদের আজকে আমি আসলে শেখাবো এদের সঞ্চিত খাবারের নাম কি। খুব সহজ, দেখো এটি হচ্ছে সবুজ। সবুজের কথা যখনই আসে তখনই আমাদের মনে হয় সবুজের মাঝে লাল থাকবেই চিরকাল, মানে কি বাংলাদেশের পতাকা। তাহলে দেখো ভালো করে, সবুজ বা ক্লোরোফাইটার সাথে লাল বা রোডোফাইটার একটা সম্পর্ক আছে, রাইট? আমরা তো জানি সবুজের সঞ্চিত খাবারের নাম কি ছিল সুই ভাই? স্টার্চ। তাহলে এর সঞ্চিত খাবারের নামও কি হবে? স্টার্চ, রাইট? তবে সবুজের সরাসরি স্টার্চ, কিন্তু লালের স্টার্চ, বাট স্টার্চের সামনে আরেকটা কথা আছে, এটার নাম হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্চ। ফ্লোরিডিয়ান স্টার্স। একটা মজার ব্যাপার তোমাদের বলে রাখি, আমেরিকাতে রোড আইল্যান্ড বলে একটা জায়গা আছে, আমেরিকাতে ফ্লোরিডা বলেও একটা জায়গা আছে। বোঝা গেল? সুফি ভাইয়ের চাচা ওয়াইফ ভাই বোন সবাই ফ্লোরিডাতে থাকে। মামা হলে হইল, একটু ভালো করে দেখো। সেকেন্ড কথা সেটা হলো, দেখো ফ্লোরিডা বলতে ইউএসএ বা আমেরিকার কথা বলা হচ্ছে। তোমরা তো জানো যে পৃথিবীর একটা কান্ট্রির প্রতি আমাদের একটা আকর্ষণ আছে, আমরা আগায় যেতে চাই, রাইট? তো ওই কান্ট্রিতে ভিসা পেলে মনে খুব ভালো হতো, সিটিজেনশিপ পেলে খুব ভালো হতো, রাইট? এগিয়ে যাই কোথায়? ফ্লোরিডার দিকে বা ইউএসএ এর দিকে। এগিয়েতে হচ্ছে আগার। বোঝা গেল? তাহলে রোডোফাইটা, রোড আইল্যান্ড আছে আমেরিকাতে, তার সঞ্চিত খাবারের নাম হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্স। যেহেতু আমেরিকা আমাদের ডাকে, যেতে আমরা চাই, এগিয়ে যাই, ওখানে আগার বলে একটা, এই আগার শব্দটা আসে হচ্ছে সমুদ্রে একটা শৈবাল আছে, তার নামই হচ্ছে আগার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছি পর্যন্ত। সুই ভাই, পাইরো মানে কি? সূর্য মানে কি? অগ্নি মানে হচ্ছে আগুন মানে কি? পুড়ে যাওয়া। পুড়ে গেলে আমরা কি লাগাবো? মলম লাগাবো, রাইট? তাহলে পাইরোফাইটা বা অগ্নিশৈবাল দ্বারা পুড়ে যেতে পারি, পুড়ে গেলে আমরা মলম লাগাবো। তাহলে পুরো শব্দটার নাম হচ্ছে প্যারামাইলন। প্যারা মানে পুড়ে, মাইলন তো মলম। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে প্রশ্ন হতে পারে, পাইরোফাইটার সঞ্চিত খাবারের নাম কি? পাইরো মানে আগুন মানে পুড়ে যাওয়া, পুড়ে গেলে মলম লাগাবো, পুড়ে মলম, প্যারামাইলন। ক্লিয়ার? এই প্রশ্ন আসে, এটা শেষ। এবার একটু দেখো, এটাও ব্রাউন, এটাও ব্রাউন।
রাইট? এটা হচ্ছে লেমিনারিন। দুইটা ব্রাউন হয়ে গেছে, তাহলে দুইটা লেম ব্যাপার, যে একসাথে মিলে গেল, একজন আরেকজনের ফলো করছে, লেম, রাইট? লেমতে হচ্ছে লেমিনারিন। তাহলে এরও কি, এটাও ব্রাউন এটাও ব্রাউন, এরা হবে লেমিনারিন। তাহলে মিলে গেলে কি হয়? লেম। লেমতে হচ্ছে লেমিনারিন। প্রিয় স্টুডেন্ট, এখানে একটা কথা আছে, যখন লেম ব্যাপার স্যাপার হয়ে গেল, তখন ক্রাইসোফাইটা এবং ফিওফাইটার মধ্যে বৈঠক বসলো। ফিওফাইটা বলছে, আমার নাম হচ্ছে ব্রাউন, আমার হচ্ছে লেমিনারিন, তুমি ব্রাউন, তোমার নামও লেমিনারিন, বাট তোমার নামের সাথে যেহেতু গোল্ডেন আছে বা ক্রাইসো আছে, অতিরিক্ত একটা শব্দ আছে, তাহলে তুমি এক কাজ করো, লেমিনারিন না রেখে সাথে একটা অতিরিক্ত শব্দ যোগ করো, তাহলে আমরা একসাথে একরকম হলাম না, মিললাম না, লেম হলাম না, রাইট? তো এই জন্য ক্রাইসোফাইটা করে কি, লেম না হওয়ার জন্য তার নামের অংশটা এখানে যোগ করে, ক্রাইসোলেমিনারিন। বোঝা গেল? স্টুডেন্ট কমেন্ট করে বলো যে বুঝতে পারছি আমরা। এখান থেকে প্রশ্ন আসে বিভিন্ন। প্রথম যে প্রশ্নটা হতে পারে সেটা হচ্ছে কোনটি শৈবালের শ্রেণী নয়? এই যে 5টা শ্রেণী। প্রশ্ন আসতে পারে যে ফিওফাইটার সঞ্চিত খাবারের নাম কি? লেমিনারিন। প্রশ্ন হতেই পারে রোডোফাইটার সঞ্চিত খাবারের নাম কি? ফ্লোরিডিয়ান স্টার্স, আগার আগার, আরও আছে। বোঝা গেল? তো একটু মনে রাখলেই হবে। প্রশ্ন আসতেই পারে যে লেমিনারিন কার সঞ্চিত খাবার? 4টা দিয়ে দিবে ফিওফাইটা। আবার প্রশ্ন আসতেই পারে যে বিভিন্ন শৈবালের বিভিন্ন শ্রেণী এবং তাদের সঞ্চিত খাবারের নাম লিখো। বিভিন্নভাবে আসতে পারে, যেমনি আসুক তোমরা পাবো। সবাস, সুইভারও বুঝতে পারছেন? তাহলে আমি খুব দ্রুত এই টপিকটা পড়ে ফেলতে পারলাম। সঞ্চিত খাবার, এই যে আবার হয়ে গেল। আসলে এইটার সমস্যা, সব এখানে আছে, এটা আবার ওখানে যাচ্ছে। আচ্ছা, শৈবালের কোষীয় গঠন বলে একটা শব্দ আছে, আমি ওইটা একটু বলি তোমাদের ভালো লাগবে জিনিসটা। সেটা হলো শৈবাল এর কোষীয় গঠন। দেখেই বুঝতে পারতেছো যে শৈবালের যে কোষ আছে তার গঠনটার কথা বলা হচ্ছে, রাইট? প্রিয় স্টুডেন্ট, তোমরা জানো তো শতে শৈবাল, শতে কি ছিল? সুকেন্দ্রিক, ঠিক না সুই ভাই? সুকেন্দ্রিক মানে কি? ধরা যাক এটা একটা শৈবালের কোষ, তার কেন্দ্র মানে হচ্ছে নিউক্লিয়াস, এইটা ঠিকঠাক আছে। দেখো বাইরে একটা আবরণ আছে, মাঝখানে আছে নিউক্লিয়াস আছে, এই যে দেখো ক্রোমোজোমগুলো আছে, ঠিকঠাক আছে। কেন্দ্রটা ঠিক বা সুন্দর বলে এটা নাম হচ্ছে সুকেন্দ্রিক। সুবি ভাই, যদি নিউক্লিয়াস থাকে তাহলে কি এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে না? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি থাকে তাহলে গোলজি বডিও থাকবে, রাইবোজোম থাকবে, সাইটোপ্লাজম তো আছেই। যেহেতু এটা বর্ণ কিছু বিভাগ শৈবালের সবুজ, যদি সবুজ হয় তাহলে এর মধ্যে কি আছে? কি আছে? প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্ট আছে, ঠিক না? তাহলে আমরা কোষীয় গঠনটা পড়ে ফেললাম। দেখছো, সুকেন্দ্রিক শব্দটা থেকেই কিন্তু আমরা ধরে ফেলছি যে এর গঠনটা এরকম হবে। তোমরা কি এটা বুঝতে পারছো? এটা আমাদের নিজেদের কোষের মতো, এটা কোষ। এক্সট্রা একটা কথা, সেটা হলো যেহেতু এটা উদ্ভিদ কোষ, তাহলে এর একটা কোষ প্রাচীর আছে। কোষ ঝিল্লির বাইরে একটা কোষ প্রাচীর আছে। তোমরা যদি এতদূর বুঝতে পারো কমেন্ট করো, দেন আমি একটু বিস্তারিত বলবো, কিছু লিখতে হবে না।
সফি ভাই ওরা বুঝতে পারছে, তাহলে আমি একটু এবার এমন কিছু আলোচনা করবো যেটা তোমরা বোঝো নাই বা জানো না। আমার কাজই তো হলো এটা, রাইট? খেয়াল করে দেখেন সফি ভাই, আমি কিন্তু বলছিলাম যে এর সঞ্চিত খাবারের নাম কি? শর্করা বা স্টার্চ। তাহলে স্টার্চ আছে এই জায়গাতে, ঠিক আছে? আমি বলছিলাম সতে শর্করা, শর্করার তিনটা নাম, একটা হচ্ছে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। তাহলে স্টার্চ থাকে এখানে, সেলুলোজটা হচ্ছে এই যে এটা। তাহলে এই যে কোষ প্রাচীরটা সেলুলোজ নির্মিত, ঠিক আছে? শেষ। তো এখানে ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, আমরা তো সব ব্যাখ্যা দিয়েছি, আমরা তো জানি সব কিছু, এটা পড়তে হচ্ছে না আমাদের। তাহলে এক্সট্রা যে জিনিসটা পড়তে হবে এখানে, এই যে দেখো এই জিনিসটার ভেতরে ছোট ছোট কিছু জিনিস থাকে, ছোট ছোট কিছু কম্পার্টমেন্ট বা ছোট ছোট কিছু ঘর থাকে। এই জিনিসগুলোকে বলা হয় পাইরিনয়েড। বোঝা গেল? দেখো পাইরিনয়েড মানে হচ্ছে পাইরিনের মতো। পাইরিন মানে কি? পাইরিন মানে হচ্ছে কম্পার্টমেন্ট। পাইরিন মানে একটা চক্রাকার কোনো কিছু, ঠিক আছে? তো এখন তোমাদের মনে হতে পারে যে পাইরিনয়েড বলে একটা জিনিস কেন আমরা হচ্ছে ক্লোরোপ্লাস্টের ভেতরে রেখে দিলাম, মানে শৈবালের এটা অতিরিক্ত কেন ভেতরে রেখে দিলাম? একটু ভালো করে খেয়াল করো। ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে সালোক সংশ্লেষণ করা। তার মানে সে কার্বন ডাই অক্সাইড টেনে এখানে নিয়ে আসবে, পানি এখানে যাবে। পানি তো শৈবাল যে জায়গায় আছে ওই জায়গাতে অ্যাভেলেবল, রাইট? তাহলে পানি যদি অ্যাভেলেবল হয়, প্রবলেম কিন্তু কার্বন ডাই অক্সাইডকে নিয়ে। তাহলে কার্বন ডাই অক্সাইডটাকে আমি করবো কি এখন? বেশি 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 এই কম্পার্টমেন্ট বা এই পাইরিনয়েডের ভেতরে এনে প্রবেশ করাবো। এইগুলো হচ্ছে পাইরিনয়েড। কার্বন ডাই অক্সাইড এসে এখানে থাকবে। তাহলে সুবিধা কি? যখনই সালোক সংশ্লেষণ শুরু হবে, যখনই কার্বন ডাই অক্সাইড দরকার, সে খুব দ্রুত দিতে পারবে। বোঝা গেল? তো তোমরা 2 বছর শেষ করো, পাইরিনয়েড কি জিনিস কিচ্ছু জানবা না, আজকে জেনে গেলা। এটাকে বলে সাব সেলুলার অর্গানালিজ, বা সেলের ভেতরে আবার কোন একটা অঙ্গ আছে তার ভেতরে থাকে এই জিনিসটা। থাকে এটা সেল বা কোষ, তার ভেতরে একটা আছে অঙ্গ বা অঙ্গাণু, তার ভেতরে গিয়ে সে আছে, কার্বন ডাই অক্সাইডকে ধরে রেখে দিচ্ছে তার কাছে, বেশি বেশি যেন লাগলে দিতে পারে। বোঝা গেল? ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আপাতত আমি শৈবালের কোষীয় গঠনটা শেষ করে ফেললাম। এখানে কিন্তু আমরা ফ্রুস্টিওল, সিনোসাইট পাবো পরে, তাহলে পড়াচ্ছি না। ফ্রুস্টিওল কি জিনিস একটু ভালো করে খেয়াল করো। তোমরা কি জানতে চাও ফ্রুস্টিওল কি জিনিস? কমেন্ট করে বলো তো যে জানতে চাই, না জানলেও সমস্যা নেই। জেলাটিন আর গ্লাইকোজেন কি একই? জি না, জেলাটিন প্রোটিন, গ্লাইকোজেন হচ্ছে শর্করা। ওরা জানতে চাই সুফি ভাই, একটু ভালো করে খেয়াল করো। হোয়াট ইজ ফ্রুস্টিওল? তোমরা নিশ্চয় পিরামিডের নাম শুনছো। পিরামিডের যদি আমরা এই যে এই বেজ লাইনটা আছে, বেজ লাইনের যদি সমান্তরালে একটা কেটে ফেলে দেই, এই জায়গাটা আমরা কেটে ফেলে দিলাম, বোঝা গেল? তো কিছু শৈবাল আছে যার শরীরটা হচ্ছে এরকম, এইটার মতো। এই দেয়ালটা তৈরি হয় সিলিকা দ্বারা। সিলিকা কোথায় পাওয়া যায়? বালিতে পাওয়া যায়। তার মানে কাচের মতো এইরকম। কোথাও কোথাও বলা আছে তার দেয়ালটা হচ্ছে এইরকম। তোমরা তো জানোই যে এটা দেখতে কিছুটা হচ্ছে কিসের মতো মনে হচ্ছে। যাই হোক, এটা কথা বাদ দাও। তাহলে এই যে দেখছো না, এটার মতো, মানে এরকম একটা দেয়াল থাকে তার চারপাশে, একটা শৈবালের চারপাশে।
ওই দেয়ালটা বা এই জিনিসটা হচ্ছে সিলিকা দ্বারা তৈরি। ওই জিনিসটাকে বলা হয় ফ্রুস্টিওল। বোঝা গেল? তাহলে ফ্রুস্টিওল কি জিনিস? এই যে পিরামিডের যে মাথাটা কেটে ফেলে এইটা হচ্ছে ফ্রুস্টিওল। ওকে, হোয়াট ইজ ফ্রুস্টিওল? ফ্রুস্টিওল মানে হচ্ছে একটা শেপ। কোন শেপ? পিরামিডের মাথা। পিরামিডের মাথাটা কিভাবে কাটছে? আমরা তো এমনিও কাটতে পারতাম, এমনিও তো কেটে নিতে পারতাম না, বাট এই বেজ লাইনের সমান্তরালে কাটছে। তাহলে এটা হচ্ছে এরকম। আশা করি সবাই বুঝতে পেরেছো। শেষ। আরেকটা লাইন আমি পড়িয়ে তোমাদের আজকে ক্লাস থেকে বিদায় নিব। কেন আমি এটা পড়াচ্ছি? কারণ আমি চাই না যে নেক্সট মান্থে গিয়ে তোমাদের একটা ক্লাস বেশি হোক। ওদের কি 1.5 ঘন্টা হয়ে গেছে সুই ভাই? ট্রাপিজিয়ামের মতো, ওটা হচ্ছে ট্রাপিজয়েড শেপ। নিচের শেপটা হলে লেখা থাকতো যে এটা আসলে ফ্রুস্টিওল না ট্রাপিজয়েড। নিচেরটা না, এটা আসলে উপরেরটা। আচ্ছা, এটা কিন্তু একটা প্রশ্ন নিচের দিকে আছে। তোমরা যদি আজকে শুনে শেষ করতে চাও তাহলে নেক্সট ক্লাসে তোমাদের প্রেশার কম পড়বে। তাহলে আমরা 2টা ক্লাসের মধ্যে আমরা শৈবালটা শেষ করে দিতে পারবো। আজকের ক্লাস, নেক্সট ক্লাস। তোমরা যে জানতে চাও আমি আজকে পড়াবো, নইলে আগামীকাল লাস্ট ক্লাসে গিয়ে প্রেশার পড়বে। কি চাও? এটা শুনে শেষ করতে চাও? এটা খুব মজার জিনিস। জোনাকি পোকা কিভাবে জ্বলে এটা এখানে ব্যাখ্যা করা আছে। এক ঘন্টা 34 মিনিট হয়েছে। 6 মিনিট বাদ দিলে 1 ঘন্টা 28 মিনিট। প্রথম 3 মিনিট বাদ দিলে 1 ঘন্টা 25 মিনিট ক্লাস হয়েছে। 2 আওয়ার্স ক্লাস নিলে কি প্রবলেম? প্রবলেমটা আসলে ক্লাসে নয়, প্রবলেমটা হচ্ছে ইগোতে, তাই না? 1.5 ঘন্টা করে ক্লাস কখনোই অবশ্যই 2 ঘন্টা করে নেওয়া যাবে না। আচ্ছা, ওরা সবাই জানতে চায়, আমি তোমাদের আজকে একটা মজার জিনিস শেখাবো। আমি কিন্তু 5টা শৈবালের নাম বলছিলাম, তোমাদের কি মনে আছে? একটা শৈবাল হচ্ছে সূর্য, আগুন জ্বলে। ওই শৈবালটাকে বলা হচ্ছে কি? অগ্নি শৈবাল। অগ্নি শৈবাল, রাইট? অগ্নিটা কোথা থেকে আসছে? সূর্যের আগুন থেকে। সূর্য মানে হচ্ছে পাইরো, PY+R প্লাস ফাইটা। তাহলে পাইরোফাইটা মানে হচ্ছে অগ্নি শৈবাল। ভালো করে দেখো, এই যদি আগুন হয় তার মানে এটাই জ্বলে। তার জলে মানে কি? তুমি একটু ভালো করে খেয়াল করো, আমরা কি পড়ছি? বায়োলজি না কেমিস্ট্রি? বায়োলজি। বায়োলজির মধ্যে একটা শৈবাল পড়ছি। শৈবাল মানে তারও তো জীবন আছে, তাহলে এটাও একটা বায়ো, ঠিক কিনা? তো শৈবালটা যদি কখনো জ্বলে তাহলে আমরা বলতে পারি না কোনো একটা জীবন বা কোনো একটা জীব বা কোনো একটা বায়ো জ্বলতেছে। আলোক উজ্জ্বল হচ্ছে, আলোকিত হচ্ছে। তাহলে বায়ো আলোকিত হচ্ছে, লুমিনেন্স হচ্ছে, রাইট? ইলুমিনেশন হচ্ছে। তাহলে এটার নাম হচ্ছে বায়োলুমিনেন্স। তাহলে পাইরোফাইটা জ্বলে বলে পাইরোফাইটাকে বলা হয় বায়োলুমিনেন্স, বা এর জ্বলার ব্যাপারটাকে বলা হচ্ছে বায়োলুমিনেন্স। তাহলে এই যে বায়োলুমিনেন্স শেষ। সুফি ভাই, এটা যদি জ্বলে কোথায় জ্বলবে? সমুদ্রের স্রোত হলে জ্বলে। তার মানে এটা সমুদ্রের স্রোতে থাকে। পাইরোফাইটাগুলো সমুদ্রে থাকে, সমুদ্রে ভাসমান থাকে। তাহলে সমুদ্রের স্রোত হলে এরা জ্বলে। একটু ভালো করে খেয়াল করো তো, জ্বলা মানে কি? আগুন। আগুন মানে তো প্রায় লাল, রাইট? সমুদ্রের স্রোতে লাল হয় মানে জ্বলে। তাহলে সমুদ্রের স্রোত মানে কি? টাইড। লালের ইংলিশ কি? রেড। রেড টাইড। তাহলে পাইরোফাইটা সমুদ্রের জলে ভাসমান থাকে, যখন স্রোত হয় বা টাইড হয় তখন জ্বলে। জ্বলা মানে হচ্ছে লাল। তাহলে এই ধরনের জ্বলতেছে যে টাইডের মধ্যে বা স্রোতের মধ্যে, এই জন্য আমরা এটাকে বলি রেড টাইড। তাহলে রেড টাইড মানে কি? পাইরোফাইটা সমুদ্রের জলে থাকলে সমুদ্রের
জল যখন আন্দোলিত হয় বা টাইড হয় বা স্রোত হয় তখন জ্বলে ওঠে, এই জন্য একে বলা হয় রেড টাইড। তো রেড টাইডের জন্য দায়ী কোন শৈবাল? পাইরোফাইটা। সমুদ্র কি স্থির থাকলে জ্বলবে? জ্বলবে না। কখন জ্বলবে? যখন টাইড বা স্রোত হবে তখন। সবাই কি বুঝতে পেরেছো? তাহলে আমি এবার দেখাবো কিভাবে জ্বলে। সুবি ভাই, এটা হচ্ছে একটি অগ্নিশৈবাল। ওকে, অগ্নিশৈবালের ভেতরে একটা প্রোটিন আছে, এই প্রোটিনটার নাম হচ্ছে লুসিফেরিন। তোরা একটু ভালো করে খেয়াল করো, লুসিফার মানে কি? মানে হচ্ছে জাহান্নামে যে, মানে নরকে যে হচ্ছে শাস্তি দেয়, রাইট? বুঝো নাই? নরকে বা জাহান্নামে যে শাস্তি দেয় তার নাম হচ্ছে লুসিফার। তার নরক মানে তো আগুন, তার লুসিফার শব্দটা কোথা থেকে আসছে? আগুন থেকে আসছে। ইন মানে হচ্ছে প্রোটিন, তাহলে এটা কি? অগ্নি প্রোটিন। একটু ভালো করে খেয়াল করে দেখো, তাহলে অগ্নিশৈবালের ভেতরে যে প্রোটিন থাকবে তার নাম তো অগ্নি প্রোটিনই হবে। অগ্নি প্রোটিনের বায়োলজিক্যাল নাম কি? লুসিফেরিন। তাহলে এখন যে জিজ্ঞেস করি কি এমন প্রোটিন আছে যার জন্য পাইরোফাইটাটা জ্বলে? অগ্নি প্রোটিন আছে যার জন্য অগ্নিশৈবাল জ্বলে। তাহলে অগ্নি প্রোটিনটার নাম কি? লুসিফেরিন। ওকে, তোমরা কি বুঝতে পারছো? এখন দেখো, এটা একটি উদ্ভিদ কোষ, এটি একটি উদ্ভিদ কোষ। তো উদ্ভিদ কোষের ভেতরে আছে লুসিফেরিন। লুসিফেরিনটা উদ্ভিদ কোষের ভেতরে এটিপি বলে কিছু শক্তি ঘুরে বেড়ায়, কিছু হচ্ছে জৈব রাসায়নিক অণু বা একটা রাসায়নিক পদার্থ ঘুরে বেড়াচ্ছে কোষটার ভেতরে। এই রাসায়নিক অণুটার একটা স্পেশালিটি হচ্ছে এর ভেতরে অনেকগুলো শক্তি আছে এর ভেতরে। বোঝা গেল? তাহলে এই যে প্রোটিনটাকে যদি সে জ্বালিয়ে দিতে চায় তাহলে কি হতে পারে? এই যে ভাসমান যে এটিপি ঘুরে বেড়াচ্ছে সে করবে কি? নিজের শরীরের ভেতরে শক্তিটা বাইর করে দিবে, দিয়ে এই লুসিফেরিনটাকে জ্বালাই দিবে, বা লুসিফেরিনটাকে কিছু একটা করবে যার জন্য লুসিফেরিনটা অ্যাক্টিভ হয়ে যাবে, পরে আগুন জ্বলবে। ঠিক আছে, এটার নাম কি ছবি ভাই? এডিনোসিন ট্রাই ফসফেট। তাহলে এটিপি যদি কখনো শক্তি দেয় এই জায়গাটাকে, এই জায়গায়, তাহলে এটাকে বলা হয় ফসফোরাইলেশন। লুসিফেরিন যোগ এটিপি ইকুয়াল, এই ব্যাপারটাকে বলা হয়েছে ফসফোরাইলেশন। ওকে, যেহেতু এখানে এটিপি কাজ করে এই জন্য এখানে এটিপিএজ বলে একটা এনজাইম আছে, এই বিক্রিয়াটাতে এই এনজাইমটা কাজ করে। ভুলে যাও যদি মনে না রাখতে পারো। তাহলে একটা যৌগ উৎপন্ন হয়, যৌগটার নাম হচ্ছে লুসিফেরিন যোগ এই যে এটিপি ট্রাইফসফেটের মধ্যে একটা ফসফেট এর সাথে দিয়ে দেয়, লুসিফেরিন ফসফেট প্লাস, তাহলে এর একটা ফসফেট কমে গেল ট্রাইফসফেট থেকে, তাহলে ডাইফসফেট হয়ে যাবে এডিপি। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন এই পর্যন্ত? এটিপি যদি নিজের শক্তিকে দিতে চায় তাহলে এই বিক্রিয়াটা হয় লুসিফেরিন প্রোটিন এবং এটিপি। এটিপি তার একটা ফসফেট হারাই ফেলে, এই ফসফেটটা এর সাথে যুক্ত হয়, শক্তিটাও এখানে চলে আসে। তাহলে এইটা হলো লুসিফেরিন ফসফেট যোগ এটিপি। লুসিফার তো শয়তান, লুসিফার হচ্ছে এটা তোমরা যা ইচ্ছা তাই হয়তো, ওরা শয়তান মানে তো হচ্ছে একটু অন্যভাবে ভাবো, শয়তান তো হচ্ছে আগুন দ্বারা তৈরি, রাইট? কিভাবে জ্বলে দেখো। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। সুই ভাই, এখন আমরা একটা যৌগ পেলাম, এডিপির কথা এখন আমরা ভুলে যাব। এই যৌগটা এখন পাইছি, এটা কার ভেতরে আছে? এই যে যে শৈবালটা ছিল এর ভেতরে এখন এই যৌগটা আছে, রাইট? এখন দেখো এই কোষটা সমুদ্রের স্রোতের সাথে কি করতেছে? ভাসতেছে এগুলা, এই দেখেন। এই শৈবালগুলা এই সমুদ্রের স্রোত হচ্ছে ভাসতেছে। ভাষার সময় একটু খেয়াল করো, তোমরা তো জানো যে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড আছে। এই অক্সিজেন কি করে? আগুন জ্বালায়,
কার্বন ডাইঅক্সাইড কি করে? নিভায়। ঠিক বলছি কিনা? তাহলে অক্সিজেন এখন কোথায় আছে? পানির নিচে না উপরে বেশি? ভাই উপরে বেশি। তাহলে সমুদ্রে এখন স্রোত হচ্ছে, এই যে দেখো এগুলার ভেতর, মানে এগুলো হচ্ছে অগ্নিশৈবাল, দেখো নিচে কিছু আছে, স্রোতের উপরে কিছু চলে আসে, তাহলে এরা কি হবে? অক্সিজেনের সাথে মিশ্রিত হবে, অক্সিজেনের সংস্পর্শ পাবে, রাইট? অক্সিজেনের সংস্পর্শ পাবে, রাইট? তাহলে এখন এই যে এটা জ্বলে উঠবে ধক করে, তাহলে এরা এখন জ্বলে উঠবে, আগুন জ্বলে উঠবে, এখানে ফায়ার হবে, আগুন। বোঝা গেল? তোমরা যে এর কথা জানো, কি বলে ফায়ারফ্লাইটার নাম কিছু ভাই? জোনাকি। জোনাকি যে তোমরা নাম শুনছো, জোনাকির মধ্যে কিন্তু লুসিফেরিন প্রোটিন আছে। যখন সে একটু ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, তখন সে অক্সিজেনের সংস্পর্শে আসে, তখন সে জ্বলে, রাইট? তার শরীরের ভিতরে কিন্তু এটা তৈরি হচ্ছে অনবরত, তো অনবরত জ্বলেও যাচ্ছে, দিনে দেখতে পাচ্ছি না, রাতে দেখতে পাচ্ছি। বোঝা গেল? তার লুসিফেরিন শৈবালে আছে বলে শৈবালটা জ্বলতেছে, লুসিফেরিন জোনাকিতে আছে বলে জোনাকি পোকাটা জ্বলে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো এই জিনিসটা। তো এখানে শুধু একটা কথা বলে রাখি সুফি ভাই, ঠান্ডার দেশে বেশি আগুন না গরমের দেশে বেশি আগুন? আচ্ছা ওটাও বাদ দেন, আগুন হলে সেই জায়গাটা গরম হবে না আগুন হলে সেই জায়গা ঠান্ডা হবে? গরম হবে। গরম মানে কি? গ্রীষ্ম না বর্ষা? গ্রীষ্ম। তাহলে এই যে সমুদ্রের স্রোত, এটা কিন্তু পৃথিবীর সবখানেই হয় না, শুধুমাত্র গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এটা দেখা যায়। তাহলে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সমুদ্রের স্রোতের সাথে অগ্নিশৈবাল থাকলে এরা জ্বলে ওঠে, এটাকে আমরা বলি রেড টাইড। ঠিক আছে স্টুডেন্ট, আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্ত, আমরা আরেকটা ক্লাস নেবো, নিয়ে আমরা শৈবালটা শেষ করব। এখন বলে রাখি আমরা নেক্সট মান্থে চলে যাচ্ছি, এটা একটা প্রিমিয়াম মান্থ। প্রিমিয়াম মান্থ বলে আমরা নেক্সট মান্থে একটা স্পেশাল চ্যাপ্টার পড়াবো, সেটা হচ্ছে বোটানির 1 নম্বর চ্যাপ্টার। বোটানির 1 নম্বর চ্যাপ্টার তো বেস টাইপের, ভিত্তি টাইপের, এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। তো যারা ভর্তি হতে চাও তারা আগেই ভর্তি হয়ে যাও। একটা কথা বলে রাখি, ফোন টোন কিচ্ছু দেওয়া লাগবে না, আমাদের বিকাশ নাম্বার দেওয়া আছে, বিকাশ নাম্বারে বিকাশ নাম্বার আমরা পোস্ট করবো, এই নাম্বারে পেমেন্ট করবা, করে শুধু বিকাশ নাম্বারটা তোমাদের যে ওই যে পেজে তোমরা এর আগে ইনবক্স করছিলা, শুধু বিকাশ নাম্বারটা ইনবক্স করে দিয়ে বলো ফর 5th মান্থ, পরে ডিটেল বলবেন। ওকে ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।